আচ্ছা, আমার আওয়াজ ঠিকঠাক সব শোনা যাচ্ছে? একটুখানি তাড়াতাড়ি কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিচ্ছ প্রত্যেকে। আওয়াজটা সব ঠিকঠাক করে আসছে? একবার দেখি কমেন্ট সেকশনটা। ওকে, গুড আফটারনুন প্রত্যেককে। শ্রেয়া, তারপরে নাম কি, চয়নাভ সরকার, নাম নেই, আমি জানি না, ওর নামটা ভুলে গেছিলাম, কি একটা ছিল সম্ভবত মোহাম্মদ সামথিং। আচ্ছা, অন্নিতা, স্বর্ণদীপ, প্রত্যেককে গুড আফটারনুন জানিয়ে আমাদের আজকের এই ক্লাসটার আমরা শুভ সূচনা করতে চলেছি। হেডিংটা দেখে বুঝতে পেরে গেছো, আজকে আমাদের আলটিমেট গাইডে কিন্তু ধাতুবিদ্যা নামক চ্যাপ্টারটা শুরু হবে, যেটা নিয়ে কিন্তু অনেকের অ্যালার্জি আছে। আমি জানি এই কথাটা, যে ধাতুবিদ্যার মধ্যে মেটালার্জি, কথাটা হচ্ছে মেটালার্জি, আর আছে প্রত্যেকের অ্যালার্জি। বিষয়টা হচ্ছে তাই, কারণ ধাতুবিদ্যাটা দেখো অনেকের জন্য একটুখানি বোরিং, ঠিক আছে? তার সত্যিই তো এত রকমের ধাতু, তার আকরিক, এই নিষ্কাশন পদ্ধতি, এই ওই সেই অনেক কিছু আছে, বুঝতে পেরেছি। কিন্তু একটা জিনিস দেখো বলে রাখাটা ভালো, যে ধাতুবিদ্যা যে চ্যাপ্টারটা ক্লাস 10-এ এতটা ছোট করে দিয়েছে, সেটাই কিন্তু 12-এর কেমিস্ট্রিতে বেশ একদম বড় করে ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি নামে চালানো হয়। তবে একটা জিনিস শুনলে খুব অবাক হবে, এখানে যেমনি ওটা থেকে কম নাম্বার আছে ধাতুবিদ্যা থেকে, ক্লাস 12-এ ওই বড় চ্যাপ্টারটা থেকেও কিন্তু 3 নাম্বার আছে। যেন পড়তে হবে প্রচুর, বেশ ভালো করে মনে রাখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে পরবর্তীকালে যারা পড়বে তাদের কাছে কিন্তু এই চ্যাপ্টারটা একদম মানে বেদের সমান হয়ে যাবে, মানে এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা আসলে। তো যাই হোক, ক্রিসমাস সব শেষ হয়ে গেছে, আনন্দের দিনগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, আর দুঃখের দিনগুলো বড্ড নিকট। মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে, আর তারই আবহে দেখো এই মাধ্যমিকের আলটিমেট গাইডের একটা নেক্সট ক্লাস আজকে সম্ভবত আমার 5 নম্বর ক্লাস নিয়ে দেখো আমি চলে এসেছি। আর আজকের ক্লাসের মধ্যে যে টপিকগুলো দেখো ডিসকাস হবে, সেগুলোকে বলার আগে আমি প্রত্যেক দিনের মতোই বলে রাখি যে আমরা আজকে করবোটা কি। প্রথমেই দেখো আমরা ধাতুবিদ্যা চ্যাপ্টারটার সমস্ত জিনিসগুলোকে ইন ওয়ান শর্ট রিভিশন করব। সেই রিভিশনটা হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিনের মতোই আমরা কিন্তু আমাদের জন্য রাখতে চলেছি এমসিকিউ কন্টেস্ট, যেখানে কিন্তু দেখো তোমরা প্রত্যেকে এমসিকিউ এর অ্যান্সারগুলো দেবে, আর যেগুলো ভুল হবে সেগুলো তো আমি করিয়েই দিচ্ছি। তো চলো, আচ্ছা দেখো তাহলে ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে দেখো এমসিকিউ আসবে একটা, ভিএসএকিউ আসবে দুটো, আর এসএকিউ থাকবে হচ্ছে কিন্তু একটা, ঠিক আছে? এবার এই ধাতুবিদ্যা চ্যাপ্টারটা দেখো সমস্ত জিনিসগুলোকে ডিসকাস করার পূর্বে আমি দেখো জানিয়ে রাখি, ধাতুবিদ্যা রিলেটেড সমস্ত ধরনের প্রশ্ন উত্তর নিয়ে অলরেডি কিছুদিনের মধ্যেই আমাদের একটা ভিডিও ইউটিউবে আসতে চলেছে, যেটার মধ্যে যদি তুমি একবার যদি ভিডিওটাকে দেখে নিতে পারো, ধাতুবিদ্যা সংক্রান্ত যা প্রশ্ন আসে তুমি দেখো সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি দেখো এটা অবশ্যই বলে রাখাটা ভালো, যে কেউ যদি এখনো ধাতুবিদ্যায় তেমনভাবে মানে দখল না নিতে পারো, তাহলে কিন্তু টিউটোপিয়ার যে আমাদের অ্যাপটা আছে সেখান থেকে কিন্তু তোমরা ধাতুবিদ্যার ভিডিওগুলোকে একবার দেখে নিতে পারছো। তার কারণ দেখো কি বলতো, টিউটোপিয়াতে অত্যন্ত সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে চ্যাপ্টারগুলোকে এক্সপ্লেন করা হয়, যেটা একবার দেখে নিলে এই চ্যাপ্টার থেকে সমস্ত রকমের ডাউট কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবারও দেখো একটা কথা বলে রাখি, এই ধরনের লাইভ ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করে দেখো তোমাদের কতটা সুবিধা হচ্ছে। এইরকমই দেখো সুবিধাজনক ব্যাপার স্যাপার পেতে হলে কি করতে হবে বলো তো, টিউটোপিয়া লাইভ অ্যাপটা ডাউনলোড করে 11-12 ক্লাসগুলোতে কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, ঠিক আছে? যখন তোমরা কিছুদিন পরে 11-এ উঠছো। চলো আর কথা না বাড়িয়ে একদম শুরু করা যাক ধাতুবিদ্যার টপিকটাকে নিয়ে। প্রথমেই দেখো ধাতুবিদ্যার মধ্যে আমাদের যেটাকে পড়তে হবে সেটা হচ্ছে ধাতুর খনিজ আর আকরিক। কি এই খনিজ আর আকরিক? খনিজ আর আকরিকের বিষয়টা একটুখানি জাস্ট বলি। দেখো তোমরা যে ধাতুগুলোকে চারপাশে দেখে থাকো, সেই ধাতুগুলো তো আর প্রকৃতিতে ওই ধাতু অবস্থাতে থাকে না, সেগুলো কি অবস্থাতে থাকে? বিভিন্ন ধরনের যৌগের সাথে মিশ্রিত অবস্থায় দেখো প্রকৃতির মধ্যে ভূপৃষ্ঠে হতে পারে, ভূগর্ভে হতে পারে, অবস্থান করে। এবার ওই যে দেখো ধাতুগুলো বিভিন্ন ধরনের অশুদ্ধি, যেমন শিলা হতে পারে, বালি হতে পারে, পলি হতে পারে, বিভিন্ন জিনিসের সাথে মিশ্রিত অবস্থায় যে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে অবস্থান করছে, ওই জিনিসটাকে বলা হয় খনিজ, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখতে হবে, সেই খনিজের আমাদের গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে ওই খনিজ থেকে ধাতুটাকে নিষ্কাশন করা, এই তো ব্যাপার। কিন্তু একটা কথা জেনে রেখো, সব ধরনের খনিজ থেকে কিন্তু সহজে ধাতু নিষ্কাশন করা যায় না। যে সমস্ত খনিজ থেকে সহজে ধাতুকে নিষ্কাশন করা যায় সেই সমস্ত খনিজের নাম কিন্তু হচ্ছে আকরিক। তার মানে তোমাকে যদি আমি এক কথায় বলতে বলি, তাহলে দেখো তুমি এইটুকু বলতে পারবে যে এই আকরিক যে বিষয়টা আছে সেটা নিশ্চয়ই এমন একটা খনিজ যেটা থেকে সহজে ধাতুটাকে পাওয়া গেছে। তার মানে বলা যায় না যে কোনো আকরিকই কিন্তু একটা খনিজ, কিন্তু সব খনিজ কিন্তু এক একটা আকরিক নয়। একদম ক্লিয়ার আছে? যেমন ধরো তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই।
এক্সাম্পল দেখো বলতে গেলেই প্রথমে আমাকে দেখো আয়রন ধাতুটার কথা অবশ্যই দেখো বলতে হবে। এই আয়রন ধাতুটার কথা কেন বলতে হবে? তার কারণ আয়রন কিন্তু দেখো খনিজ আকরিক বিভিন্ন ফর্মে আমাদের প্রকৃতির মধ্যে এক্সিস্ট করে। যেমন যেমন দেখবে আয়রনের একটা খনিজ পাওয়া যায়, সেই খনিজটার নাম কিন্তু হচ্ছে রেড হেমাটাইট। এই রেড হেমাটাইট যে খনিজটা আছে তার সংকেতটা কিন্তু হচ্ছে দেখো Fe2O3। এবার একটা কথা জানলে তুমি খুব অবাক হবে যে এই যে আয়রনের রেড হেমাটাইট খনিজটা আছে সেটা দিয়ে কিন্তু খুব সহজে আয়রনকে নিষ্কাশন করে নেওয়া যায়। তুমি দেখো দেখতে পাচ্ছ এখানে আয়রনের সাথে কিন্তু অক্সাইড অশুদ্ধি মিশে রয়েছে। এই অক্সাইড অশুদ্ধিকে খুব সহজে দূরীভূত করে এখান থেকে দেখবে আয়রনটাকে নিষ্কাশন করে নেওয়া যায়। সেই কারণে তুমি দেখো এবার মানতে অবশ্যই বাধ্য হবে যে রেড হিমাটাইট যেটা আছে সেটা কিন্তু আয়রনের খনিজ হলেও এটা একটা আকরিকও বটে। একদম মানছো আমার কথাটা? আচ্ছা চলো, এবার ব্যাপারটা হচ্ছে তাহলে এটা কিন্তু একটা আকরিকও। এবার দেখো একটা কথা এখান থেকে বলে রাখি, আরও একটা জানো তো আয়রনের খনিজ আছে যেটার নাম হচ্ছে আয়রন পাইরাইটিস। আয়রন পাইরাইটিসের সংকেতটা কি? আয়রন পাইরাইটিসের সংকেত হচ্ছে দেখো FeS2। এবার এই আয়রন পাইরাইটিস যে সংকেতটা যের মধ্যে কাছে লিখে দেখালাম এই যৌগটার মধ্যে থেকে, এটাও কিন্তু দেখো আয়রনের একটা খনিজ বেসিক্যালি। কিন্তু জানো তো এই আয়রন পাইরাইটিস থেকে তুমি খুব সহজে আয়রন পাবে না, যার ফলে আমাদের দেখো এটা বলতেই হচ্ছে যে আয়রন পাইরাইটিস কিন্তু আয়রনের একটা খনিজ কিন্তু আয়রনের একটা আকরিক নয়। একদম দেখো ভালো করে আশা করছি তুমি বুঝতে পারছো। ঠিক সেম ভাবে আমি যদি তোমাকে অ্যালুমিনিয়ামের কথা একটুখানি নিয়ে যাই তাহলে দেখো তুমি দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম কিন্তু তার আকরিকগুলোর মধ্যে কয়েকটা সুন্দর ফর্মে এক্সিস্ট করছে। অ্যালুমিনিয়ামের কয়েকটা বিখ্যাত আকরিকের যদি তোমাকে আমি নাম এক্ষুনি বলতে বলি, তোমাকে দেখো তিনজনের নামটা মেনশন করতেই হবে। একটা হচ্ছে কিন্তু বক্সাইট, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা খুব ফেমাস আকরিক, এবং তুমি জানলে অবাক হয়ে যাবে এই বক্সাইট থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন মাধ্যমিকে আসে। একটা দিতে পারে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি, একটা দিতে পারে অ্যালুমিনিয়ামের বক্সাইড আকরিকের সংকেত লেখো, একটা দিতে পারে কোনটি বক্সাইড আকরিকের সংকেত, এরকম প্রচুর প্রশ্ন পরীক্ষাতে দেয়। আচ্ছা আরেকটা কি? আরেকটা হচ্ছে দেখো খুব ফেমাস আকরিক গিবসাইট। আমি দেখো আশা করব তোমরা প্রত্যেকে টেস্ট পেপার জাতীয় কিছু করতে শুরু করেছো, এবং যারা করতে শুরু করেছো তারা দেখো এগুলোর নাম অবশ্যই জেনে গেছো, কারণ এগুলো থেকে ফ্রিকুয়েন্টলি টেস্ট পেপারের মধ্যে কোয়েশ্চেন দিতে থাকে। আরেকটা কি জানো তো? আরেকটা হচ্ছে দেখো ক্রায়োলাইট। এবারে তিনটের কথা একটুখানি বলি। ক্রায়োলাইট বিষয়টা কিসের জন্য ইম্পর্টেন্ট? ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ফ্লুরিনযুক্ত আকরিক। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে ফ্লুরাইড আকরিক। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় অনেক দেয়, ফ্লুরাইড আকরিকের একটা নাম লেখো অ্যালুমিনিয়ামের। এবার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র তো নামগুলো জানলে হলো না, তাদের সাথে তার সংকেতগুলোকেও দেখো তোমাকে একটু একটু মনে রাখতে হবে। যদি আমি তোমাকে বক্সাইটের কথা বলি তাহলে বক্সাইটের সংকেতটা হচ্ছে ঠিক এই ধরনের Al2O3.2H2। আর যদি তোমাকে গিবসাইটের কথাটা বলি তাহলে সেটা হচ্ছে Al2O3.3H2। আচ্ছা যদি তোমাকে ক্রায়োলাইটের কথা বলি তাহলে সেটার সংকেত হচ্ছে Alf3.3NaF। তাহলে আশা করছি দেখো তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো যে কিভাবে আমাদেরকে কিন্তু আকরিকের নাম এবং তার সংকেত একসাথে দেখো মনে রাখতে হচ্ছে। আচ্ছা আরেকজন দেখো ইম্পর্টেন্ট ব্যক্তি এখানে আছেন, তার নাম হচ্ছে কি বলতো? জিঙ্ক। জিঙ্কেরও দেখো তোমাকে কয়েকটা ইম্পর্টেন্ট আকরিকের নাম মনে রাখতে হবে। তার মধ্যে যেটা সবার আগে দেখো মনে রাখতে হবে সেটা হচ্ছে জিঙ্কের একটা ওয়ান অফ দ্য প্রধান আকরিক, সেটা হচ্ছে কিন্তু জিঙ্ক ব্লেন্ড। এই জিঙ্ক ব্লেন্ড থেকে তুমি দেখো দেখতে পাবে যে কি সুন্দর করে জিঙ্ক নিষ্কাশন দেখো করা হয়ে থাকে। এই জিঙ্ক ব্লেন্ডের সংকেত কি বলতো? জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে দেখো ZnS। তাহলে বুঝতেই পারছো জিঙ্ক ব্লেন্ড কিন্তু জিঙ্কের একটা সালফাইড আকরিক। আচ্ছা আরেকটা দেখো কথা বলি, ক্যালামাইন বলে দেখো একটা সংকেত আছে, ক্যালামাইন। এই ক্যালামাইন আকরিকটার কিন্তু দেখো গুরুত্বটা আস্তে আস্তে বাড়তে চলেছে। তার কারণ হচ্ছে ক্যালামাইন থেকে দেখা যাচ্ছে খুব সহজে কিন্তু জিঙ্ক নিষ্কাশন করা সম্ভব। এই ক্যালামাইনের সংকেত কি? এটা হচ্ছে কিন্তু দেখো ZnCO3। ঠিক আছে। আচ্ছা এর পাশাপাশি দেখো কিন্তু তোমাকে কপারেরও একটা মনে রাখতে হবে। কপারের দেখো তোমাকে মনে রাখতে হচ্ছে কপার গ্লান্স। কপার গ্লান্সের সংকেতটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে দেখো Cu2S। এই রকমের জিনিসগুলো কিন্তু দেখো তোমাকে অবশ্যই মনে রাখতে হচ্ছে। এখানে দেখো আমি এই বোর্ডটার মধ্যে তোমাকে কয়েকটা খুব ইম্পর্টেন্ট আকরিকের কথা দেখো বলে দিলাম। আর অবশ্যই দেখো এখানটা আয়রন না হলে কি করে চলে বলো, যার ফলে দেখো আয়রনটাকে একটুখানি আমাদের এই লিস্টের মধ্যে কিন্তু ঢোকাতে হবে। তাহলে আয়রনেরও কয়েকটা লিখে দিই যেগুলো দেখো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটার মধ্যে কি আছে বলো তো? রেড হেমাটাইট আছে। রেড হেমাটাইটের সংকেত কি? সংকেতটা হচ্ছে ধরো Fe2O3। আয়রনের মধ্যে দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ম্যাগনেটাইট।
সবাই ভাববে এত সংকেত মনে রাখবো কি করে, আরে আমি মনে রেখেছি তুমি পারবে না কেন। Fe3O4। চলো এই ব্যাপারগুলো কিন্তু তুমি না পড়ে পরীক্ষার সময় যাচ্ছ না, একদম ক্লিয়ার আছে। চলো আশা করছি দেখো বোঝা গেছে। আচ্ছা আমাকে একটুখানি জাস্ট জানিয়ে দাও যে এই কটা যে আমি সংকেত তোমাদের জন্য লিখে দিলাম এগুলো কি প্রত্যেকে জানতে? প্রত্যেকে জানতে কিনা একবার জানিয়ে দিচ্ছ? প্রত্যেকে কি জানতে এই সংকেতগুলো? প্রত্যেকে? আচ্ছা অনেকে দেখো না বলছে, অনেকে হ্যাঁ বলছে। যাক যারা দেখো না বলছো তাদের প্রিপারেশনে কিন্তু খামতি রয়েছে, আর খামতি থাকলে তো হবে না, সেটার জন্য কি করতে হবে, রেগুলার ক্লাসগুলোকে কিন্তু ফলো করতে হচ্ছে, আর বাড়িতে কিন্তু প্রচুরভাবে পড়তে হচ্ছে। ঠিক আছে চলো তাহলে কিন্তু এই জিনিসগুলো জানার পরে এবার দেখো আমাদের যেটা অবশ্যই দেখো জেনে রাখতে হবে সেটা হচ্ছে একটা খুব ফেমাস কোয়েশ্চেন যেটা কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে। কি দিয়ে থাকে? দিয়ে থাকে কিন্তু যে সব খনিজ আকরিক নয় কিন্তু সব আকরিক খনিজ। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে অনেকবার দেয়। কি জিনিস বিষয়টা একটুখানি বলি তোমাদেরকে। দেখো অলরেডি বলে রেখে দিয়েছি যে প্রকৃতির মধ্যে ধাতুগুলো দেখো অবস্থান করে তাদের খনিজ আকারে। এবার যে সমস্ত খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় সেগুলোকেই তো আমরা আকরিক বলি। কিন্তু তুমি কি এটা দেখো একদম দাবি করে বলতে পারো যে সব খনিজ থেকেই একদম ধাতুকে পাওয়া যাবে? তা তো তুমি বলতে পারবে না। যার ফলে দেখো এটা কিন্তু মানতেই হবে যে সব খনিজ কিন্তু আকরিক নয়। সেটার জন্য আমি তোমাকে কার এক্সাম্পল দিয়েছিলাম গো? আয়রন পাইরাইটিসের এক্সাম্পল দিয়েছিলাম, যে আয়রন পাইরাইটিসের সংকেত কিন্তু হচ্ছে FeS2। এই আয়রন পাইরাইটিস থেকে কিন্তু দেখো তুমি খুব সহজে আয়রনকে নিষ্কাশন করতে পারবে না। সেই কারণে আয়রন পাইরাইটিস কিন্তু আয়রনের একটা খনিজ হলেও আকরিক নয়। আবার দেখো তুমি যদি একটুখানি Fe2O3 কথা যদি তুমি একটুখানি নিয়ে নাও, এই Fe2O3 এর মধ্যে তুমি দেখো দেখতে পাচ্ছ যে এই Fe2O3 থেকে সহজে কিন্তু আয়রনকে নিষ্কাশন করা সম্ভব। সেই কারণে এই Fe2O3 আয়রনের খনিজও বটে আবার আকরিকও বটে। আশা করছি ব্যাপারটা পুরোপুরি রূপে ক্লিয়ার হয়ে গেছে। চলো এইবার দেখো আমাদেরকে যে জিনিসটা পড়ে নিতেই হবে সেটা হচ্ছে এই যে দেখো খনিজ আকরিকের কথা বললাম, এই আকরিকের মধ্যে যে দেখো ধাতুটা থাকে সেই ধাতু ছাড়াও তো কিছু অন্যান্য দূষিত পদার্থগুলো দেখো থেকে থাকে সেই আকরিকের মধ্যে যদি তুমি একটু নজর দাও তাহলে আকরিকের মধ্যে ধাতু ছাড়া, মূল ধাতু ছাড়া যে অশুদ্ধিগুলো দেখো থাকে সেই অশুদ্ধিগুলোর কি কোনো নাম আছে? অবশ্যই আছে। এই আকরিকের ভেতরে থাকা অশুদ্ধিগুলোকে কিন্তু দেখো আমরা বলে থাকি খনিজ মল। আশা করছি দেখো পুরো ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো আমরা দেখো আমাদের এই পুরো নিষ্কাশন পদ্ধতির মধ্যে কি করি না, আমরা ধাতুর মধ্যে দেখো মিশে থাকা এইরূপ অশুদ্ধিগুলোকে দূর করি, অর্থাৎ বলতে পারো খনিজ মলগুলোকে দূর করি, দিয়ে দেখো ধাতুটাকে আমরা বিশুদ্ধ রূপে নিষ্কাশন করে ফেলি। ঠিক আছে এই নিষ্কাশনের পদ্ধতিগুলো দেখো আমাদেরকে এক এক করে পড়তে হবে, সেগুলো দেখো অবশ্যই তোমাদের সাথে আমি থ্রু আউট দ্য জার্নি ডিসকাস করতে থাকবো। চলো এবার একটুখানি জাস্ট জেনে নিই সংকর ধাতুর ব্যাপারটা। সংকর ধাতু জিনিসটা ব্যাপারটা কি? সংকর ধাতু জিনিসটা একটুখানি কি বলে দিই। দেখো কখনো কখনো তুমি দেখতে পাবে বিভিন্ন ধাতুকে তার অধাতুর সঙ্গে মিশিয়ে একটা সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করা হচ্ছে, সেই জিনিসটাকেই দেখো বলা হয় সংকর ধাতু। তাহলে দেখো সংকর ধাতুর মধ্যে ধাতু বা অধাতু যেগুলোকে মেশানো হচ্ছে সেগুলো তার সমসত্ব মিশ্রণও দেখো হতে পারে, আবার দেখো অসমসত্ব মিশ্রণও হতে পারে। এবার এই অসমসত্ব হোক বা সমসত্ব মিশ্রণ হোক, সংকর ধাতু ব্যবহার করা কিন্তু ধাতুর থেকে অনেক বেশি উপযোগী। তার কারণটা কি বলতো? যদি কোনো ধাতু দেখো পিওর অবস্থাতে থাকে তাহলে কিন্তু তার কখনো কখনো হতে পারে নমনীয়তাটা অনেক বেশি হয়, কখনো কখনো হতে পারে তার কাঠিন্যতা অনেক বেশি হয়। তাহলে এই সমস্ত কারণে পিওর ধাতু ব্যবহার করাটা কিন্তু একটু চাপের। ঠিক আছে আবার কখনো কখনো যেন তেমনি কি হয় না, যে পিওর ধাতুগুলো হয় সেগুলো কিন্তু বায়ুমণ্ডল দ্বারা প্রচুর পরিমাণে আক্রান্ত হয়। যেমন যদি তুমি একদম বিশুদ্ধ লোহা যদি ব্যবহার করো তাহলে সেটা থেকে কিন্তু খুব সহজে তুমি বিভিন্ন রকমের ঝালাইপত্র করে জিনিস তৈরি করতে পারবে না। তুমি যদি বিশুদ্ধ গোল্ড ব্যবহার করো সেটা থেকে একদম পিওর গোল্ড, সেই পিওর গোল্ডকে কিন্তু গয়না তৈরি করতে পারবে না তুমি, তার কারণ পিওর গোল্ডকে তুমি একটুখানি মারলেই ভেঙে যাবে। সেই কারণে গোল্ডের ভঙ্গুরতাটাকে কমানোর জন্য তার মধ্যে কখনো কখনো খাদ মেশানো হয়, আর এই খাদ মেশানো গোল্ডটাকেই কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে আচ্ছা এবার ধরো এই যে সংকর ধাতুগুলো আছে তাহলে বেসিক্যালি কি বললাম, দুটো দেখো কারণ বললাম। কি কি কারণ? একটা হচ্ছে এই যে ধাতুগুলো আছে সেগুলোকে দেখো পরিবেশজনিত কারণের থেকে বাঁচানোর জন্য, পরিবেশের বিভিন্ন ক্ষয়কারী প্রভাব থেকে বাঁচানোর জন্য, বা লিখে দিতে পারো তুমি ডিরেক্টলি ক্ষয়ের হাত থেকে বাঁচানোর জন্য। তাহলে এই ক্ষয়ের হাত থেকে বাঁচানোর জন্য একটা হতে পারে যে সংকর ধাতু ব্যবহার করা হয়। আচ্ছা
আরেকটা দেখো কি হতে পারে, আরেকটা হতে পারে কখনো কখনো যে ধাতুর যে দেখো ভ্যালুয়েবিলিটি বা যে গুরুত্বটা আছে, দেখো দামটা আছে, সেটা অনেক সময় সংকর ধাতু তৈরির মাধ্যমে বাড়িয়ে দেওয়া যায়, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ দেখো অবশ্যই তোমাকে বলে দিয়েছি যে যে ধাতুটা আছে বা যে সংকর ধাতুটা আছে তার নমনীয়তা কাঠিন্যকে তুমি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারো, করে তুমি বিভিন্ন ধরনের ধাতব জিনিসপত্র তৈরি করতে পারো। আশা করছি বোঝা গেছে। তাহলে এবার দেখো আরেকটা কথা তোমাদেরকে এখান থেকে অবশ্যই বলে রাখা প্রয়োজন। কি প্রয়োজন বলো তো? অ্যামালগামের কথা। অ্যামালগাম জিনিসটা কি? অ্যামালগাম হচ্ছে দেখো এক ধরনের সংকর ধাতু। এই অ্যামালগামের মধ্যে কিন্তু ধাতুর সাথে বলতে পারো পারদের একটা সংকর তৈরি করা হয়। তার মানে ধরো আমি যদি এখন জিঙ্কের সাথে পারদের একটা সংকর ধাতু তৈরি করি, তখন কিন্তু সেই জিনিসটাকে বলা হবে জিঙ্ক অ্যামালগাম। আমি যদি দেখো সিলভারের সাথে তৈরি করি, তখন সেটাকে কিন্তু দেখো বলা হবে সিলভার অ্যামালগাম। এই ধরনের অ্যামালগামগুলো কিন্তু প্রকৃতিতে বিভিন্ন ধরনভাবে থাকে এবং এগুলোকে কিন্তু বিশেষভাবে ব্যবহার করা যায়। যেমন দেখো কোনো কোনো অ্যামালগাম তৈরি হয় দাঁতের বিভিন্ন ধরনের, দেখবে কারো কারো দাঁত ভেঙে গেলে সিলভার অ্যামালগাম ঢুকিয়ে দেওয়া হয় ভেতরে। কখনো কখনো দেখবে টিন অ্যামালগাম দিয়ে আয়না তৈরি করা হয়। এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসগুলো কিন্তু অ্যামালগামের মাধ্যমে তৈরি হচ্ছে আজকাল। আচ্ছা, এবার দেখো তোমাকে আরেকটা কথা একটুখানি বলে রাখি। এই অ্যামালগাম ট্যামালগাম, ধাতু সংকর, ধাতব, খনিজ, আকরিক ফাকরিক সব কিছু দেখো তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে দেখো তোমাকে কয়েকটা ধাতুর কিন্তু ব্যবহার দিতে পারে। যেমন ধরো তোমাকে বলতে পারে অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখো, সেগুলো দেখো আশা করছি প্রত্যেকে খুব ভালো করে পারবে। যেমন ধরো তোমাকে দিতে পারে তামার ব্যবহার লেখো, লোহার ব্যবহার লেখো, সেখান থেকে বিভিন্ন ধরনের ব্যাপারগুলো দেখো দিতে পারে, অ্যামালগামের ব্যবহার দিতে পারে, সমস্ত কিছু আশা করছি এবারে কিন্তু তুমি পেরে যাবে। ওকে, একদম পেরে যাবে। প্রত্যেকে লিখে দিচ্ছ একবার যে পুরো বিষয়টা এতক্ষণ ধরে যা করালাম সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার হলো কিনা, প্রত্যেকে একবার লিখে দিচ্ছ। ওকে, আসিফ লিখে দিয়েছে, প্রত্যেকে একবার জানিয়ে দিচ্ছ একদম। শ্রেয়াও লিখে দিচ্ছে, স্বর্ণদীপ, স্নেহা, প্রত্যেকে। ওকে ওকে ওকে, ক্লাসে এভাবেই দেখো অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেককে, আমাদের একসাথে দেখো এগিয়ে চলতে হবে, বিশাল নম্বর পেতে হবে, ঠিক আছে। এবার চলো ধাতুর সমস্ত জিনিসটা বলে দেওয়ার পরে এবার চলো একটুখানি ঢুকে যাওয়া যাক জারণ বিজারণ তত্ত্বের মধ্যে। তোমাদের এখানে দেখবে জারণ বিজারণের একটা কনসেপ্ট পরীক্ষার জন্য আসে, সেটা কি দেখো তো? সেটা হচ্ছে কিন্তু তোমাদের ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণটা পড়তে হয়। কি জিনিস ব্যাপারটা একটু ভালো করে বোঝো। ধরো একটা সোডিয়াম ধাতু আছে, এই সোডিয়াম ধাতুটা যদি দেখো একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে দেখো কনভার্ট হয়ে যাচ্ছে Na+। এবার ও কি করলো দেখো, কি বললাম আমি, একটা ইলেকট্রন ছেড়ে দিল। মাথায় রাখতে হবে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে কেউ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সেটা হয় জারণ। আবার ধরো কেউ যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে সেটা কিন্তু হয়ে যায় বিজারণ। তার মানে ধরো এই ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সে কনভার্ট হয়ে যাবে ইন্টু Cl-। তাহলে এখানে বেসিক্যালি ক্লোরিনের কি ঘটলো, বিজারণ ঘটলো। এখানে সোডিয়ামের কি ঘটলো, জারণ ঘটলো। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে দেখো জারণ ঘটার ফলে দেখো ক্যাটায়ন তৈরি হয়, আর বিজারণ ঘটার ফলে দেখো বেসিক্যালি অ্যানায়ন তৈরি হয়। এটা দেখো তুমি কিন্তু বলতেই পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণের একটা খুব সুন্দর ব্যাখ্যা হচ্ছে কি বলতো, লোহায় মরচে পড়া। এই ব্যাপারগুলো নিয়ে দেখো আমি আস্তে আস্তে ডিসকাস করতে থাকবো। এবার একটা কথা একটুখানি বলি, দেখো ধাতব আকরিকের ব্যাপারটা তুমি দেখো ভালো করে বুঝে গেলে যে আকরিক থেকে দেখো ধাতু নিষ্কাশন করা হচ্ছে, এই ওই সেই সব করা হচ্ছে, সব দেখো তোমার কাছে এখন ক্লিয়ার। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো, ধাতব আকরিক থেকে যখন ধাতু নিষ্কাশন করা হয় তখন ধাতুর জারণ ঘটে না বিজারণ ঘটে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। চলো একটুখানি তাহলে শেখানো যাক। ধরো তুমি একটা ধাতব আকরিক ধরো নিলে, আমি ধরো তোমাকে বললাম তুমি এইটা নিয়েছো ধাতব আকরিক হিসেবে, ধরো একদম এইটা নিয়েছো, ধরো ZnS ধরো তুমি নিয়েছো। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, যে এই যে ZnS আছে বা ZnO আছে, এই যে ধরনের ধাতু বা আকরিকগুলো আছে, সেগুলোর মধ্যে ধাতুটা কি হিসেবে অবস্থান করছে গো? ক্যাটায়ন হিসেবে। ভালো করে একটুখানি চিন্তা করে দেখো যে এই ZnO কে যদি আমি একটুখানি ভাঙি তাহলে আমি কি পাবো? Zn2+ পাবো আর O2- পাবো। একদম ক্লিয়ার আছে। এবার এই যে ধাতব ক্যাটায়নটা আছে, এই ধাতব ক্যাটায়নটা থেকে তো আমাকে কিন্তু দেখো ধাতুটাকে বার করতে হবে, এটাই তো দেখো আমার প্রসেস। এবার ধাতব ক্যাটায়ন থেকে যদি আমাকে ধাতু বার করতে হয় তাহলে আমাকে ধাতব ক্যাটায়নটাকে কি দিতে হবে? ইলেকট্রন দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। যদি কাউকে আমাকে ইলেকট্রন দিতে হয় তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? বিজারণ বলে থাকি। তাহলে ধাতব ক্যাটায়ন থেকে ধাতু নিষ্কাশন একটা কি প্রক্রিয়া? কি প্রক্রিয়া? তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছ। ধাতব ক্যাটায়ন থেকে ধাতু নিষ্কাশন একটা কি প্রক্রিয়া? তাড়াতাড়ি প্রত্যেকে। ধাতব ক্যাটায়ন থেকে ধাতু নিষ্কাশন একটা কি প্রক্রিয়া? জারণ না বিজারণ? জারণ না বিজারণ? তাড়াতাড়ি তাড়াতাড়ি জানিয়ে দাও প্রত্যেকে। আশা করছি দেখো ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে।
অনেকে দেখো বলছে জারণ, অনেকে দেখো বলছে বিজারণ। একটুখানি দেখো বিষয়টা ভালো করে তাহলে বুঝে নিচ্ছ। যেটা দেখো যেটা ক্যাটায়ন আছে তার কাছে ইলেকট্রন শর্টেজ রয়েছে, সে কি করবে, সে দেখো ইলেকট্রন গ্রহণ করবে, সেই ইলেকট্রন গ্রহণ করে দেখো সে কিন্তু ধাতুতে পরিণত হবে। এবার ইলেকট্রন গ্রহণ, এই ইলেকট্রন গ্রহণের নামই কিন্তু দেখো বিজারণ। আশা করছি ক্লিয়ার। সেই কারণেই দেখো আমি বলতেই পারি যে ধাতব ক্যাটায়ন থেকে ধাতু নিষ্কাশন সত্যি বলতে একটা বিজারণ পদ্ধতি। যারা যারা দেখো বিজারণ বলেছো তাদের একদম দেখো কারেক্ট হয়েছে। চলো এবার কিন্তু দেখো একটা কথা তোমাদেরকে শেখাতে হচ্ছে যে এই যে তুমি দেখো ধাতুটাকে নিষ্কাশন করতে চাইছো, এই ধাতু নিষ্কাশনের কিন্তু বিভিন্ন বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোকে দেখো তোমাদের সাথে ডিসকাস করার পূর্বে আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই। এটা কিন্তু দেখো তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে যে বিভিন্ন ধরনের সংকর ধাতুগুলো দেখো কি কি অনুপাতে থাকতে পারে, কি কি পার্সেন্টেজে থাকতে পারে, আর তাদের দেখো একটা করে ব্যবহার দেখো তোমাকে পড়ে রাখতে হচ্ছে। কয়েকটা পড়ে রাখবে, দেখো আমি কয়েকটা জিনিসের মধ্যে দাগ দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু ভালো করে পড়ো। স্টেনলেস স্টিলটাকে একটু ভালো করে পড়ো, এখান থেকে পিতলটাকে পড়ো, কাঁসাটাকে পড়ো, জার্মান সিলভারটাকে পড়ো, ডুরালুমিনটাকে পড়ো, ম্যাগনেনিয়ামটাকে পড়ো। এই কটাটাকে জিনিস পড়ে নিতে পারো, ব্যাস আশা করছি দেখো কাজবাজ হয়ে যাবে সমস্ত কিছু। আচ্ছা এবার এখান থেকে ওটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিই তোমাকে। কি শিখিয়ে দেবো, মনে রাখার কয়েকটা টেকনিক শিখিয়ে দেবো। দেখো পিতল, কাঁসা, এই দুটো জিনিস কিন্তু পরীক্ষাতে খুব এসে থাকে। এগুলোর মধ্যে কি কি ধরনের ধাতু রয়েছে সেগুলো কিন্তু দেখো পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। তো পিতলের মধ্যে বেসিক্যালি কি থাকে আর কাঁসার মধ্যেই বা কি থাকে। দেখো তুমি যদি দেখো দুটোর মধ্যেই কপার থাকে, পিতল আর কাঁসা দুটোর ভেতরেই দেখো কপার থাকে। আর মাথায় রাখতে হবে ধাতুবিদ্যার মধ্যে তুমি যাই দেখবে সব কিছুর ভেতরে দেখবে কোথাও না কোথাও কপার লুকিয়ে আছে। তুমি দেখো প্রত্যেকটার ভেতরে তুমি দেখো কোথাও না কোথাও তুমি দেখো কপার খুঁজে পেয়ে যাবে। একদম ভালো করে দেখতে থাকো। চলো এবার দেখো প্রত্যেকটা জিনিস একটুখানি বলে দিই। যে কাঁসা কি দেখতে পাচ্ছ গো, কয়ে চন্দ্রবিন্দু আকার যন্ত্রের ছয় আকার, একটু বানান বিশ্লেষণ করে করে দেখাচ্ছি। দেখো এই যে কটা, এই ক দিয়ে দেখো তুমি মনে রাখবে কপার, আর এই যে দেখছো স আছে, এই স দিয়ে দেখো তুমি মনে রাখবে এসএন। এই এসএন মানে কিন্তু টিন, তার মানে কাঁসা কিন্তু হচ্ছে কপার আর টিনের একটা সংকর ধাতু। তাহলে কিন্তু দেখো এখানটা লিখছি আমি এসএন। আর পিতলটা কি, পিতলটা হচ্ছে কিন্তু দেখো কপার আর জিঙ্কের একটা সংকর ধাতু। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। এখান থেকে দেখো যেটা পরীক্ষাতে বারবার করে আসে সেটা হচ্ছে কিন্তু ডুরালুমিন। এই ডুরালুমিনের কথাটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে, যেটা কিন্তু অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজের একটা সংকর ধাতু। ঠিক আছে চলো, আশা করছি দেখো ব্যাপারটা পুরোপুরি রূপে ক্লিয়ার হয়েছে। এবার ধাতু নিষ্কাশনে যাওয়ার জন্য দেখো আমাদেরকে কয়েকটা জিনিস একটু জানতে হবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিই। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আসলে কি, দেখতে পাচ্ছ অনেকগুলো ধাতুকে পরপর সাজানো হয়েছে। কি বরাবর সাজানো হয়েছে, কখনো যদি কাউকে দেখো অ্যারেঞ্জ করা হয়, কাউকে যদি সাজানো হয়, নিশ্চয়ই কিছু একটা বরাবর সাজানো হবে, কিছু একটা ধর্মের নিরিখে সাজানো হবে। এটা দেখো একদম তুমি বুঝতেই পারছো যে এই ওপর থেকে শুরু করে ধাতুগুলোকে যে নিচ অব্দি সাজানো হয়েছে, বা অনেকে দেখো বলতে পারো নিচ থেকে শুরু করে ওপর অব্দি সাজানো হয়েছে, নিশ্চয়ই কিছু ধর্ম আছে। একদম আছে। কি ধর্ম জানো, দেখো যত তুমি নিচে থেকে ওপরের দিকে যাবে ধাতুর তড়িৎ ধনাত্মকতা আর সক্রিয়তাটা বাড়তে থাকবে। তার মানে আমি দেখো বলতে পারি যে ধাতুগুলোকে তাদের ক্রমবর্ধমান তড়িৎ ধনাত্মকতা এবং ক্রমবর্ধমান সক্রিয়তা অনুসারে নিচ থেকে ওপরের দিকে সাজিয়ে যে দেখো একটা শ্রেণী পাওয়া গেছে, সেটাকেই দেখো বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। তার মানে বলা যেতে পারে তো যে যত আমি ওপরের দিকে উঠবো এই তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর, আমার কিন্তু দেখো ধাতুগুলোর সক্রিয়তা ক্রমশ বাড়তে থাকবে। তাহলে যত আমি ওপরের দিকে উঠছি তত কি বাড়ছে, সক্রিয়তা বাড়ছে। ক্লিয়ার। আবার দেখো আমি একটা কথা বলতে পারি যে যত উপরের দিকে উঠছি ধাতুগুলোর তড়িৎ ধনাত্মকতাটাও তো বাড়ছে। তাহলে কি লিখতে পারি, তড়িৎ ধনাত্মকতা বাড়ছে। এবার এখান থেকে পরীক্ষাতে কি প্রশ্ন আসে অনেক ধরনের প্রশ্ন আসে। কি প্রশ্ন বলো তো, আসবে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে অবস্থানকারী সব থেকে সক্রিয় ধাতুর নাম কি। দেখি উত্তরটা কে দিতে পারে। সব থেকে সক্রিয় ধাতুর নাম কি, সক্রিয়তা শ্রেণীতে অবস্থানকারী সব থেকে সক্রিয় ধাতুর নাম কি। একদম কে সক্রিয় ধাতুটা কে, সব থেকে সক্রিয় ধাতু। একদম যারা যারা দেখো বুঝতে পারছে ব্যাপারটা, বুঝতে পেরে গেছে সব থেকে সক্রিয় ধাতু হচ্ছে কে, মানে পটাশিয়াম। ঠিক আছে, আর একটা কথা বলো, সব থেকে কম সক্রিয় ধাতুটাই বা কে, একটুখানি দেখি। সব থেকে কম সক্রিয় ধাতু
সক্রিয়তা শ্রেণী অনুসারে। ওকে ওকে, অনেকে দেখো বলছে প্ল্যাটিনাম। ক্লাস 10-এর সিলেবাসের মধ্যে দেখো যে সক্রিয়তা শ্রেণীটা দেখবে বইয়ের মধ্যে অনেকে দেয়, সেটা কিন্তু হচ্ছে ওখানে দেখবে এই গোল্ড পর্যন্ত লাস্ট থাকে, ঠিক আছে, প্ল্যাটিনামটা কিন্তু আর দেয় না। সেই কারণে দেখো অনেক বইয়ের অনুসারে কিন্তু গোল্ডটাই হচ্ছে সব থেকে কম সক্রিয় ধাতু, আবার অনেক বই অনুসারে কিন্তু প্ল্যাটিনামটা হচ্ছে সব থেকে কম সক্রিয় ধাতু। দেখো আমি সেই সব ঝামেলাতে জানবো না, তুমি দেখো তোমার ক্লাস 10-এর যে অধিকাংশ বই আছে সেটাকে ফলো করো, ঠিক আছে। আমি যতদূর দেখেছি ক্লাস 10-এর অধিকাংশ বইয়ের মধ্যে কিন্তু গোল্ডটাকেই সব থেকে কম সক্রিয় ধাতুর মধ্যে ফেলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, কথাটা হচ্ছে এটাই যে যে সমস্ত ধাতুগুলো সব থেকে ওপরের দিকে অবস্থিত তারা কিন্তু দেখো তাদের তড়িৎ ধনাত্মকতাটা যেহেতু অনেকটা বেশি হয়, সেই সমস্ত ধাতুগুলোকে কিন্তু সাধারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। হলো, যে সমস্ত ধাতুগুলো দেখো মাঝামাঝি স্থানে অবস্থিত, মানে যেগুলোকে দেখো বলা যায় মধ্যম সক্রিয় ধাতু, সেইগুলোকে কিন্তু দেখো কার্বন বিজারণ পদ্ধতি বা ধরো তোমার ওই কার্বন বিজারণ পদ্ধতি বা থার্মিট পদ্ধতি বা দেখো শত বিজারণ পদ্ধতি বিভিন্ন দ্বারা দেখো বিজারিত করা হয়ে থাকে। আবার ধরো যারা একটু নিচের দিকে অবস্থিত সেই সমস্ত ধাতুগুলো কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, এগুলোকে কিন্তু আর বিজারিত করে এই করে সেই করে বার করতে হয় না। আশা করছি ব্যাপারটা পুরোপুরি রূপে ক্লিয়ার। তুমি যদি আজকে গোল্ড দেখো, সিলভার দেখো, মার্কারি দেখো, এই সমস্ত ধাতুগুলো কিন্তু তুমি দেখতে পারবে একদম সহজেই দেখো অ্যাভেলেবেল, এগুলোকে আর বার করার কোনো ব্যাপার দেখো থাকে না, ঠিক আছে। চলো এবার, আচ্ছা চলো এবার একটুখানি দেখো শিখিয়ে দিই যে এই সমস্ত যে ধাতব নিষ্কাশন ব্যাপারটা আছে, সেই ধাতু নিষ্কাশনের কি কি পদ্ধতি আমাদেরকে পড়ে রাখতে হচ্ছে আর ধাতু নিষ্কাশনের ব্যাপারে ঠিক কতটা আমাদেরকে জানতে হবে। তো চলো দেখি একটুখানি ধাতব নিষ্কাশন ব্যাপারটা বলি। দেখ আমাদের সিলেবাসের মধ্যে কতটা আছে দেখে নাও তো একটুখানি। আমাদের সিলেবাসের মধ্যে ধাতু নিষ্কাশনের কয়েকটা পদ্ধতি দিয়েছে, তার মধ্যে যেটা প্রথম পদ্ধতি সেটা হচ্ছে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতি, এবং মাথায় রাখতে হবে যে কার্বন বিজারণ কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে থাকা সব থেকে ইম্পর্টেন্ট পদ্ধতি। হলো, যেটা দেখো সেকেন্ড পজিশনে থাকে আমাদের সিলেবাসের মধ্যে সেটা হচ্ছে দেখো থার্মিট পদ্ধতি, এবং বলতে পারো এটাও কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট পদ্ধতি। এখান থেকে দেখো একটা খুব সুন্দর প্রশ্ন মাধ্যমিকে এসে থাকে, সেটা হচ্ছে থার্মিট মিশ্রণ কাকে বলে। আরেকটা প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং কি। চলো এবার যেটা দেখো 3 নম্বর আছে সেটা হচ্ছে দেখো তড়িৎ বিজারণ পদ্ধতি, আর যেটা 4 নম্বর দেখো এসে থাকে সেটা হচ্ছে দেখো শত বিজারণ পদ্ধতি। এই 4টে পদ্ধতি কিন্তু দেখো তোমাদেরকে তোমাদের পরীক্ষার জন্য রেডি করে রাখতে হবে। আচ্ছা একটুখানি জল দিলে ভালো হয়। চলো একটু এক এক করে বিষয়টা বলি, ঠিক আছে। প্রথমেই দেখো যে জিনিসটা আছে সেটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিটা কি? কার্বন বিজারণ পদ্ধতিটা দেখো হচ্ছে যে সমস্ত ধাতুগুলো এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর মাঝামাঝি স্থানে আছে, মানে যেগুলো কিন্তু হচ্ছে দেখো মধ্যম সক্রিয় ধাতু, সেই মধ্যম সক্রিয় ধাতুগুলোকে তাদের আকরিক থেকে নিষ্কাশন করার পদ্ধতি, সেটাই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে আমি দেখো এখানে লিখে দিচ্ছি, এই পদ্ধতিতে কাদেরকে দেখো শনাক্ত মানে কাদেরকে দেখো আকরিক থেকে পৃথক করা হয় না, মধ্যম সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশন করা হলো। থার্মিট পদ্ধতিতে কাদেরকে করা হয়? থার্মিট পদ্ধতিতে দেখো মধ্যম সক্রিয় ধাতুগুলোকেই নিষ্কাশন করা হয়ে থাকে। যেমন কি বলতো, যেমন হচ্ছে দেখবে আয়রন হতে পারে, যেমন হচ্ছে দেখবে ক্রোমিয়াম হতে পারে, যেমন হচ্ছে দেখবে ম্যাঙ্গানিজ হতে পারে। এই 3টে ধাতুকেই দেখবে মূলত থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়ে থাকে। আচ্ছা তড়িৎ বিজারণ পদ্ধতিতে কাদেরকে নিষ্কাশন করা হয়? দেখবে যে সমস্ত ধাতুগুলো এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর অত্যন্ত ওপরের দিকে অবস্থিত, যারা কিন্তু দেখো মারাত্মকভাবে তড়িৎ ধনাত্মক হয়, সেই সমস্ত ধাতুগুলোকে দেখবে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়ে থাকে, ঠিক আছে। এবার এই তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন কয়েকটা ধাতু যদি তোমাকে উদাহরণ দিতে বলে, তুমি কিন্তু দেখো বলে দেবে সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, বিভিন্ন ধরনের ধাতুগুলো, ঠিক আছে। আবার ধরো তোমাকে যদি কেউ বলে শত বিজারণ পদ্ধতিতে কাদেরকে নিষ্কাশন করা হয় গো, তুমি দেখো বলে দেবে কপারকে, লেড, এই সমস্ত যে ধাতুগুলো দেখো আছে তাদেরকে শত বিজারণ পদ্ধতিতে দেখো পৃথক করা হয়ে থাকে তাদের আকরিক থেকে। এবার দেখো শত বিজারণ সম্পর্কে যে ডেসক্রিপশন সেটা কিন্তু ক্লাস 10-এর সিলেবাসে অতটা বেশি নেই, তার জন্য কি করতে হবে? ক্লাস 12-এর জন্য অপেক্ষা করতে হবে। আর সেই 12-এর ব্যাপারটা কিন্তু ভালো করে পড়তে হলে আমাদের লাইভ ক্লাসগুলোকে কিন্তু অবশ্যই জয়েন করতে হবে, যেখানে কিন্তু আমি সৈকত স্যার তোমাদের প্রত্যেকের কেমিস্ট্রি ক্লাসটা নিয়ে সেখানে থাকবো, ঠিক আছে। চলো এবার দেখো একটু বিষয়গুলোকে যদি একটু খোলসা করে বলি,
তাহলে কার্বন বিজারণ পদ্ধতি দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যে একটা করে বিজারণ রয়েছে। তার কারণটা কি গো? তার কারণটা দেখো, তুমি কিন্তু ভালো করেই জেনে এসেছো যে কোনো একটা ধাতব যৌগ থেকে ধাতুকে যদি আমাকে নিষ্কাশন করতে হয় সেটা কিন্তু সত্যি কথা বলতে একটা বিজারণ প্রসেস। সেই কারণেই দেখবে ধাতু নিষ্কাশনের প্রত্যেকটা পদ্ধতির মধ্যেই একটা করে দেখবে বিজারণ কথাটা লেখা রয়েছে। অবশ্যই দেখো ব্যাপারটা ক্লিয়ার। চলো এবার এক এক করে একটুখানি ডিসকাস করা যাক। 1 নম্বরে দেখো যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতির মধ্যে কি করা হয় মনে রাখতে হবে, কার্বন বিজারণ পদ্ধতিতে যে সমস্ত মধ্যম সক্রিয় ধাতুগুলো রয়েছে, তাহলে প্রথমেই দেখো লিমিটেশনটা লিখে দিচ্ছি যে মধ্যম সক্রিয় ধাতু ছাড়া আর অন্য কোনো ধাতুকে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যাবে না। আরেকটা লিমিটেশন আছে জানো তো, এই মধ্যম সক্রিয় ধাতুগুলো যেগুলোকে দেখো তোমার নিষ্কাশনটা করা হচ্ছে সেগুলোর একটা আকরিক দেখো বেঁধে দেওয়া হয়, যে কার্বন বিজারণ পদ্ধতিতে সবসময় অক্সাইড আকরিক থেকেই ধাতু নিষ্কাশন করা হবে, আর কোনো আকরিক থেকে করা যায় না। ঠিক আছে, তাহলে কেবলমাত্র লিখে দিতে হবে কিন্তু এই কথাটা, কেবলমাত্র অক্সাইড আকরিক দেখো এখানে কিন্তু ব্যবহার করা হয়, কেবলমাত্র অক্সাইড আকরিক থেকে দেখো ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে। ঠিক আছে, এবার তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার আমার কাছে যদি সালফাইড আকরিক থাকে তাহলে কি আমি খালি হাতে ফিরে যাব, আমার কি ধাতুটা নিষ্কাশন হবে না? একদম হবে। দেখো তার জন্য কি করতে হবে জানো তো, এই যে সালফাইড আকরিকটা আছে সেটাকে ভস্মীকরণ এবং তাপজারণ দুটো দেখো প্রসেস হয়, সেই ভস্মীকরণ এবং তাপজারণ প্রসেসের মাধ্যমে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে উত্তপ্ত করে প্রথমে দেখো জারিত করে অক্সাইড আকরিকে কনভার্ট করা হয়ে থাকে। তারপরে সেই অক্সাইড আকরিকটাকে দেখো একটা উপযুক্ত বিজারকের সাহায্যে বিজারিত করে কিন্তু দেখো ধাতুটাকে নিষ্কাশন করা হয়। এই হচ্ছে দেখো পুরো কার্বন বিজারণ পদ্ধতির দেখো নিয়ম। এবার প্রশ্নটা কি আসবে এখান থেকে, কার্বন বিজারণ পদ্ধতিটা কি এবং কার্বন বিজারণ পদ্ধতিতে কি ধরনের বিজারক ব্যবহার করা হয়ে থাকে। দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে দেখো মূলত অক্সাইড আকরিকের সঙ্গে কোক চূর্ণ দেখো মেশানো হয়ে থাকে এবং সেই কোক চূর্ণ বিজারকের কাজ করে অক্সাইড আকরিক থেকে কিন্তু দেখো ধাতুটাকে নিষ্কাশন করে থাকে। দেখো তোমাকে একটা বিক্রিয়া দেখিয়ে দিই, যে দেখো এই যে কোক চূর্ণ মানে দেখো কার্বন চূর্ণ, সেটা দেখো অক্সাইড আকরিকের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে দেখো জিঙ্কটাকে বের করলো এবং কার্বন মনোঅক্সাইড তৈরি করলো। তুমি জানলে অবাক হয়ে যাবে, এইখানে দেখো যে কার্বন মনোঅক্সাইড যেটা তৈরি হয় সেই কার্বন মনোঅক্সাইড কিন্তু নিজেও একটা বিজারকের কাজ করে এবং পরবর্তী ধাপে কিন্তু এই কার্বন মনোঅক্সাইড পড়ে থাকা কিছুটা অক্সাইড আকরিকের সাথে বিক্রিয়া করে সেই অক্সাইড আকরিক থেকে ধাতুটাকে নিষ্কাশন করে নিজে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে যায়। তার মানে দেখো কার্বন বিজারণ পদ্ধতি কিন্তু বেশ সুবিধাজনক। তার কারণটা কি গো? তার কারণটা হচ্ছে তুমি যদি কার্বন বিজারণ পদ্ধতিতে একটুখানি কোক ব্যবহার করো, সেই কোকটা দেখো নিজে বিজারকের কাজ করলো, প্লাস সেই কোকটা যখন দেখো জারিত হয়ে কার্বন মনোঅক্সাইডে কনভার্ট হলো, সেই কার্বন মনোঅক্সাইড আবার দেখো নিজেও একটা বিজারকের কাজ করলো, যার ফলে কার্বন মনোঅক্সাইড বা কার্বন বা কোক যেগুলো দেখো বিজারকের কাজ করছে সেগুলো প্রথম কথা অত্যন্ত সহজলভ্য, আর যদি তুমি একবার ব্যবহার করে দাও সে দেখো নিজেই অপর একটা বিজারক তৈরি করে ফেলছে, যার ফলে কিন্তু ওই বিজারক বেশি করে ব্যবহার করার খুব একটা বেশি প্রয়োজন পড়ছে না। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো একটুখানি জাস্ট লিমিটেশনসগুলো শিখিয়ে দিয়েছি তোমাদের, যে কেবল মধ্যম সক্রিয় ধাতু আর কেবলমাত্র দেখো অক্সাইড আকরিক। ঠিক আছে, আর তার পাশাপাশি দেখো বিক্রিয়াগুলো সমস্ত কিছুকে শিখিয়ে দিয়েছি, তার পাশাপাশি দেখো তার সুবিধাগুলোকেও বলে দিয়েছি। কার্বন বিজারণ পদ্ধতি থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের সিলেবাসে নেই। একটা প্রশ্ন দেখো তোমাদেরকে এবার শেখাতে হবে। কি শেখাতে হবে? যে কেন কখনো কখনো মাথার মধ্যে তো প্রশ্ন এসেই থাকে যে স্যার আপনি যে দেখেন বললেন যে কার্বন বিজারণ পদ্ধতিতে শুধুমাত্র মধ্যম সক্রিয় ধাতু সেপারেশন করা হচ্ছে, আমরা কেন উপরের দিকে ধাতুগুলোকে করতে পারবো না? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসতেই পারে, যে কেন এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে থাকা ধাতুগুলো কার্বন বিজারণের মাধ্যমে সেপারেশন করা যায় না। দেখো তাহলে চলো সেটারও অ্যান্সার একটুখানি দিয়ে দিই। দেখো ওপরের দিকে কোন ধাতু থাকে? অ্যালুমিনিয়াম থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, এই সমস্ত ধাতুগুলো থাকে। এবং তুমি দেখো জেনে রাখো যে ওপরের দিকে যে ধাতুগুলো থাকে সেই ধাতুগুলো কিন্তু মারাত্মকভাবে তড়িৎ ধনাত্মক হয়ে থাকে। এই যে মারাত্মক তড়িৎ ধনাত্মক ধাতুগুলো যখন দেখো অক্সাইড আকরিক হিসেবে থাকবে, তুমি তো দেখো জানো যে কার্বন বিজারণ পদ্ধতিতে কেবলমাত্র অক্সাইড আকরিক থেকেই ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে এই সমস্ত তীব্র তড়িৎ ধনাত্মক মৌলগুলোর যখন দেখো অক্সাইড আকরিক তৈরি করা হবে, সেই অক্সাইড আকরিকের মধ্যে কিন্তু একটা গন্ডগোল হয়ে যাবে। কি গন্ডগোল না? দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, এইটা কিন্তু হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক,
আর যে অক্সিজেনটার সাথে এটা বিক্রিয়া করবে সেই অক্সিজেনটা কি তীব্র তড়িৎ ঋণাত্মক। তাহলে যদি একটা চুম্বক তার যদি পজিটিভ একটা ধরো নেগেটিভ ধরো নর্থ পোল আর সাউথ পোল যদি খুব স্ট্রং হয়, সেটা কি হয়ে যাবে, এত সহজে ছাড়ানো কিন্তু যাবে না, তাকে একদম শক্তভাবে বাইন্ডেড হয়ে যাবে। ঠিক সেমনি একটা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, একটা তীব্র তড়িৎ ঋণাত্মক অক্সিজেন, তারা দেখো যখন অক্সাইড যৌগটা তৈরি করবে তখন সেই অক্সাইড থেকে কি তুমি ধাতুটাকে খুব সহজে আলাদা করতে পারবে? পারবে না। এবং সেই কারণেই কার্বন বিজারণ পদ্ধতিতে কিন্তু এই তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু বা যারা দেখো ওপরের দিকে অবস্থিত তাদেরকে সেপারেট করা যায় না। কথাটা বুঝলাম কিনা জানিয়ে দিচ্ছ, প্রত্যেকে জানিয়ে দিচ্ছ কথাটা বুঝলে কিনা পুরো ব্যাপারটা? তাড়াতাড়ি একটুখানি জানিয়ে দাও যে কেন এই ওপরের দিকে ধাতুগুলো বা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলোকে সেপারেট করা যায় না, সেই পুরো ব্যাপারটা বুঝলাম কিনা একটুখানি বলে দাও। আচ্ছা, হ্যাঁ দেখি একটু প্রশ্নগুলো দেখি একটু ওপরের দিকে, একটু চ্যাট সেকশনটা ওপরের দিকে তোলো দেখি, একটু চ্যাট সেকশনটা উপরের দিকে তোলো দেখি একটু বাকি প্রশ্নগুলো কি বলেছে। মৌ বলছে আচ্ছা 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 আচ্ছা, একদম একদম দেখি নিচের দিকে একটু। আশা করছি দেখো কার্বন বিজারণ সংক্রান্ত যা যা দেখো প্রবলেমগুলো তোমাদের দেখো শেখালাম, সেগুলো সব কিন্তু দেখো এখন আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই লাস্ট কনসেপ্টটা যেটা আছে যে কেন দেখো একদম প্রথম থেকে যে মিশ্রণগুলো আছে, মানে একদম প্রথমের দিকে যে ধাতুগুলো দেখো আছে, সেই ধাতুগুলোকে কেন দেখো সেপারেট করা যায় না, সেই জায়গাটা শ্রেয়া বলছে আরেকবার বুঝিয়ে দিতে, আমি সেই ব্যাপারটা একবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বিষয়টা একটু শুনে নাও যে ওপরের দিকের ধাতুগুলো যেগুলো থাকে সেগুলো কি বললাম, সেগুলো হচ্ছে মারাত্মকভাবে তড়িৎ ধনাত্মক, মানে তাদের তড়িৎ ধনাত্মকতাটা হচ্ছে অনেকটা বেশি। আর তুমি একটা কথা দেখো জেনেই এসেছো যে কার্বন বিজারণ পদ্ধতিতে কিন্তু দেখো অক্সাইড আকরিক নেওয়া হয়ে থাকে, আর কোনো ধরনের আকরিককে কিন্তু দেখো নেওয়া যাবে না। সেই কারণে কি করা হয়, এই তীব্র তড়িৎ ধনাত্মক যে ধাতু সেইগুলোর সাথে যখন একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেনের বিক্রিয়া হবে, তখন যে অক্সাইডটা তৈরি হবে তার কথাটা একটুখানি চিন্তা করেছো? সেখানে যে ধাতুটা ছিল সে হচ্ছে মারাত্মকভাবে তড়িৎ ধনাত্মক, আর যে দেখো অক্সাইডটা ছিল সে হচ্ছে মারাত্মকভাবে তড়িৎ ঋণাত্মক। এরা দুজনে যখন একসাথে বাইন্ড করবে তখন যে মানে যৌগটা দেখো তৈরি করবে সেটা কতটা স্ট্রং হবে বুঝতে পারছো? আর সেই ধরনের যৌগ ধরো একটা আমি বলে দিচ্ছি, যৌগটা হচ্ছে Al2O3। কখনোই Al2O3 থেকে তুমি অ্যালুমিনিয়াম আর অক্সিজেনকে সেপারেট করতে পারবে? তুমি বলো না। তুমি যখন একটা চুম্বক ধরো, তার চুম্বকটা নর্থ পোলটা অনেকটা স্ট্রং আর সেই চুম্বকটা ধরো সাউথ পোলটা অনেকটা স্ট্রং, দুটো যদি একবার জুড়ে যায় সেটাকে কিন্তু তুমি আর হাত দিয়ে টেনে সেপারেট করতে পারবে না। ঠিক সেমভাবেই এখান থেকেও তুমি অ্যালুমিনিয়াম আর অক্সিজেনকে এই ধরনের একটা বেসিক কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা কিন্তু সেপারেট করতে পারবে না। আশা করছি দেখো পুরো ব্যাপারটা বোঝা গেল। ঠিক আছে, চলো। আচ্ছা, স্বর্ণদ্বীপ একটা প্রশ্ন করছে অ্যালনিকো আর ইনভার। দেখো ইনভারের ব্যাপারটা, ইনভার খুব একটা বেসিক ধাতু, অ্যালনিকোটা কিন্তু দেখো একদম একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। অ্যালনিকো বিষয়টা একটুখানি বোঝাই। অ্যালনিকো নামের মধ্যেই দেখো তার ব্যাখ্যা আছে। কিভাবে ব্যাখ্যা রয়েছে দেখো, এই অ্যাল ফর অ্যালুমিনিয়াম। অ্যালনিকো কেন এতটা গুরুত্বপূর্ণ জানো? তার অ্যালনিকোটার মধ্যে চারখানা মোট ধাতু থাকে, সেই চারটে ধাতুকে একসাথে জুড়ে দেখো অ্যালনিকো তৈরি করা হয়। তার মধ্যে অ্যাল ফর অ্যালুমিনিয়াম, নি ফর দেখো হচ্ছে নিকেল, কো ফর দেখো হচ্ছে কোবাল্ট। এবার তুমি দেখো বলবে 4 নম্বরটা কোথায় গেল স্যার? 4 নম্বরটা দেখো হচ্ছে আয়রন। ঠিক আছে, এই আয়রন, অ্যালুমিনিয়াম, নিকেল আর কোবাল্ট এই চারটে কিন্তু দেখো একসাথে যুক্ত হয়ে অ্যালনিকো নামক একটা সংকর ধাতু তৈরি করে। তোমাকে যদি দেখো কখনো কখনো প্রশ্ন এটা করতে পারে যে এমন একটা সংকর ধাতুর উদাহরণ দাও যেখানে কিন্তু 4খানা ধাতু রয়েছে, সেটা কিন্তু দেখো হবে অ্যালনিকো। ঠিক আছে, এটা কিন্তু দেখো যতটা সম্ভব এই স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় অ্যালনিকো ধাতুটা। দেখো আমি লিখেও দিচ্ছি যে এটা তৈরি করা হয় কিন্তু এটা দিয়ে স্থায়ী চুম্বক,
এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন। এটা যখন তোমরা দেখো 12-এ উঠবে, অ্যালনিকোর ব্যাপারটা কিন্তু একটু হলেও পড়বে, ঠিক আছে? সেখানে আরো ভালো ভালো কনসেপ্ট আছে, অ্যালনিকো আছে, স্পাইজেল আছে, অনেক ধরনের কনসেপ্ট দেখো সেখানে রয়েছে। চলো এবার একটুখানি বলি, তাহলে কার্বন বিজারণ আমরা পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। এবার দেখো আমরা চলে যাচ্ছি একটা নতুন পদ্ধতিতে, সেটা কিন্তু হচ্ছে থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতি বিষয়টা কি? থার্মিট পদ্ধতি কিন্তু এটা খুব মানে বলতে পারো তোমাদের মাধ্যমিকের সিলেবাসের জন্য একটা মারাত্মক ইম্পর্টেন্ট পদ্ধতি। এবার এই পদ্ধতিটার মধ্যে কি করা হয় একটুখানি জাস্ট বলি। একটা খুব সুন্দর দেখো ছবি দেখতে পাচ্ছ, যখন তোমরা দেখো ওই ধাতুবিদ্যার ভিডিওটা দেখবে, সেখানে তোমরা দেখতে পাবে এরকম একটা ছবি আমি নিজের হাতে এঁকেছিলাম, ঠিক আছে? ভিডিওটা আশা করছি 30 তারিখের মধ্যে চলে আসবে। সেই ভিডিওটা কিন্তু প্রত্যেককে দেখতে হচ্ছে, দেখে নিলে কিন্তু ধাতুবিদ্যার সমস্ত ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এমনি কিন্তু ইউটিউবে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও কিন্তু দেওয়া হয়ে থাকে। তার জন্য কিন্তু টিউটোপিয়া ক্লাস 10 এবং টিউটোপিয়া লার্নিং অ্যাপ, এই দুটো ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু একবার ভিজিট অবশ্যই করতে পারো, ঠিক আছে? চলো দেখো নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে থার্মিট পদ্ধতি। এটা একটুখানি বলি, থার্মিট পদ্ধতির মধ্যে কাদেরকে সেপারেট করা হয় গো? থার্মিট পদ্ধতির মধ্যে দেখবে আয়রন, ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ, এই তিনটে ধাতুর অক্সাইড থেকে ধাতুগুলোকে দেখো সেপারেট করা হয়। এগুলোর দেখো কি তৈরি করা হয়, এগুলোর দেখো প্রথমে অক্সাইড আকরিক তৈরি করা হয়, আর সেই অক্সাইড আকরিক থেকে কিন্তু দেখো ধাতুটাকে নিষ্কাশন করা হয়। এবার ব্যাপারটা হচ্ছে এইখানটায় থার্মিট বিজারণ পদ্ধতিতে যেমনি দেখো কার্বন বিজারণ পদ্ধতির মধ্যে আমরা বিজারক রূপে কাকে ইউজ করেছিলাম গো? কোক চূর্ণকে ইউজ করেছিলাম না? সেমনি কি থার্মিট বিজারণ পদ্ধতিতে বা থার্মিট পদ্ধতিতে কি কোনো বিজারক আছে? অবশ্যই আছে। কি জিনিস জানো? এই যে থার্মিট বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়। তার মানে Fe2O3 সাথে অ্যালুমিনিয়াম মেশানো হয়ে থাকে। এবং অবশ্যই তোমাকে দেখো জেনে রাখতে হবে যে 3 ভাগ Fe2O3 তার সাথে 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের যে মিশ্রণ, সেই মিশ্রণটাকেই কিন্তু দেখো বলা হয় থার্মিট মিশ্রণ। আশা করছি দেখো পুরো ব্যাপারটা ক্লিয়ার। এবার ব্যাপারটা প্রশ্নটা দেখো অনেকের মনের মধ্যে আসতে পারে যে স্যার অ্যালুমিনিয়াম কেন? অ্যালুমিনিয়াম ছাড়া কি আর কোনো ধাতুকে বিজারক হিসেবে ব্যবহার করা যেত না? দেখো অ্যালুমিনিয়াম, তার কারণটা দেখো অনেকটা বড়, সেটাও দেখো আমি তোমাদের সাথে এক্সপ্লেন করছি। তার আগে একটু জাস্ট প্রসেসটা শিখিয়ে দিই যে যখন দেখো এই তিনখানা বেসিক্যালি ধাতুকে তার অক্সাইড আকরিক ফর্মে নেওয়া হয় এবং তার সাথে বিজারক হিসেবে দেখো যখনই অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়ে থাকে, সেই অ্যালুমিনিয়াম কি করে জানো তো? অ্যালুমিনিয়াম এই Fe2O3কে বিজারিত করে দেয়। বিজারিত করে কিসে কনভার্ট করে দেয়? দেখো আয়রনে কনভার্ট করে দেয়। এবার দেখো অ্যালুমিনিয়াম যেহেতু ওকে বিজারিত করলো, সেই জন্য অ্যালুমিনিয়াম নিজে কি হবে গো? জারিত হবে না, এবং জারিত হয়ে কিসে কনভার্ট হয়ে যাবে? Al2O3 তে কনভার্ট হয়ে যাবে। এটা দেখো দুটো কারণ দেখো আমাদের কাছে বলা যেতে পারে যে থার্মিট যে পদ্ধতিটা আছে সেটা দেখো একটা খুব উচ্চ তাপমাত্রাতে কন্ডাক্ট করা হয়ে থাকে। কত তাপমাত্রা জানো? 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবং দেখো বইতে লেখা থাকে একটা কথা যে এই 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা এত উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তির কারণেই নাকি এই থার্মিট পদ্ধতিটা হয়ে থাকে। বিষয়টা সত্যি জানো তো, আমি এটাকে অস্বীকার করব না, কিন্তু এটাই একমাত্র কারণ এমনটাও আমি বলবো না। কি কারণ আছে জানো তো? তুমি যদি একটুখানি তড়িৎ রাসায়নিক শ্রেণীটাকে মন দিয়ে দেখো, তাহলে তুমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে যে সমস্ত ধাতুকে দেখো আমরা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করছি তারা প্রত্যেকে অ্যালুমিনিয়ামের নিচে অবস্থিত। চিন্তা করো তো, এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কাদেরকে নিষ্কাশন করছি আমরা? আয়রনকে, ক্রোমিয়ামকে, আর দেখো ম্যাঙ্গানিজকে। এই দেখো তুমি দেখো দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা ধাতুই কিন্তু দেখো অ্যালুমিনিয়ামের নিচে অবস্থিত। এবার তোমাকে একটা কথা দেখো মাথায় রাখতেই হবে যে যে সমস্ত ধাতুগুলো নিচে অবস্থিত কোনো একটা ধাতুর থেকে, ধরো আমি তোমাকে বললাম অ্যালুমিনিয়ামটা তো এই তিনটে ধাতুর থেকে উপরে অবস্থিত, সেই কারণে অ্যালুমিনিয়াম এই তিনটে ধাতুর যৌগ থেকে ধাতুগুলোকে আলাদা করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলাম? যেহেতু অ্যালুমিনিয়ামটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এই তিনটে ধাতুর থেকে উপরে অবস্থিত, তাই অ্যালুমিনিয়াম এই তিনটে ধাতুর যৌগ থেকে ধাতুগুলোকে সেপারেট করতে পারবে। এটাই কিন্তু হচ্ছে সব থেকে বড় কারণ। সেই কারণেই কিন্তু দেখো
সেই কারণেই এখানে অ্যালুমিনিয়ামটা ইউজ করা হচ্ছে, যার জন্য অ্যালুমিনিয়াম কিন্তু এই আয়রনের যৌগ থেকে আয়রনটাকে সেপারেট করে দিতে পারছে। আশা করছি দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই যে দেখো থার্মিট পদ্ধতিকে ইউজ করে আমরা যে ধাতুটাকে আলাদা করলাম, এই ধাতুটাকে কি কোনো কাজে ব্যবহার করা হয়? একদম হয়। দেখো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, এটা একটা দেখো একটা যন্ত্র, যেখানে দেখো থার্মিট পদ্ধতিটাকে কন্ডাক্ট করানো হচ্ছে। এই যন্ত্রটার ভেতর থেকে কি বেরিয়ে আসবে গো বাইরে? অ্যালুমিনিয়াম। এখান থেকে দেখো আয়রন বেরিয়ে আসবে না, গলিত আয়রন, আর দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড বেরিয়ে আসবে। এই যে দেখো গলিত যে আয়রনটা দেখো বেরিয়ে আসছে, সেই আয়রনটা দেখো এই ধরনের ঝালাইয়ের কাজে ইউজ হবে। কখনো কখনো দেখবে রেল লাইন ভেঙে যায়, ট্রাম লাইন ভেঙে যায়, তখন কিন্তু এই থার্মিট পদ্ধতিকে ইউজ করে লোহাটাকে গলিয়ে সেই ভাঙা জায়গাটাকে রিপেয়ার করা হয়। এই যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে দেখো বলা হয় থার্মিট ওয়েল্ডিং। সেই পদ্ধতিটাকে কি বলা হয়? থার্মিট ওয়েল্ডিং। আমি দেখো দেখতে পাচ্ছি এখানকার যে স্টুডেন্টগুলো আছে তাদের কিউরিওসিটিটা মারাত্মক। সেই কারণে আমার একটা কথা দেখো বলতে আরেকটু ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যে থার্মিট পদ্ধতি আছে, তোমাকে আমি যে বলে দিলাম যে থার্মিট পদ্ধতিতে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি করা হয়, প্রশ্ন করলে না তো কিভাবে তৈরি করা হয়? দেখো এই কিউরিওসিটিগুলো যার মধ্যে থাকবে সেই কিন্তু দেখো জীবনে অনেক জায়গায় বড় জায়গায় চলে যেতে পারবে। এবার এই বিষয়টা একটুখানি দেখো বলি। এই যে থার্মিট পদ্ধতি, সেখানে যে এত উচ্চ তাপমাত্রা তৈরি করা হচ্ছে সেইটারও কিন্তু একটা কারণ আছে। কি করে জানো তো? ওই যে দেখতে পাচ্ছ যে যন্ত্রটার মধ্যে থার্মিট এই ম্যাগনেসিয়াম ফিতা ফিতা দিয়ে দেখো দেখিয়ে দিয়েছে, তার ভেতরে দেখো শুধুমাত্র ওই দুটো পদার্থ থাকে না, Fe2O3 আর অ্যালুমিনিয়াম, এই দুটো পদার্থ একমাত্র থাকে না, আরও কি কি থাকে জানো তো? বেরিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম ক্লোরেট আর ম্যাগনেসিয়াম। এই তিনটে পদার্থকে দেখো নেওয়া হয়। তিনটে পদার্থকে নিয়ে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। যেই মাত্র এই তিনটে পদার্থর মধ্যে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন লাগানো হলো, সেগুলো কিন্তু দেখো মারাত্মক উচ্চ তাপমাত্রা তৈরি করে। এই মারাত্মক উচ্চ তাপমাত্রাতে কিন্তু Fe2O3 অ্যালুমিনিয়াম দ্বারা দেখো বিজারিত হয়ে ধাতব আয়রনে পরিণত হয়। একবার পুরো ব্যাপারটা আমাকে লিখে দিচ্ছ যে পুরো থার্মিট পদ্ধতিটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হলো কিনা। একবার পুরো ব্যাপারটা থার্মিট পদ্ধতির দেখো এই যে পুরো ডিসকাশনটা প্রত্যেকের ক্লিয়ার হলো কিনা ব্যাপারটা বলে দাও। হ্যাঁ, আমি ডাউটগুলো দেখো অবশ্যই নেব। আগে একটু ব্যাপারটা শুনি যে থার্মিট পদ্ধতিটা দেখো অবশ্যই পুরো ব্যাপারটা যে বললাম সেটা কি পুরোপুরি রূপে ক্লিয়ার হলো? থার্মিট ওয়েল্ডিং কাকে বলে, থার্মিট মিশ্রণ কাকে বলে, থার্মিট পদ্ধতির বিজারকের ব্যাপারটা কি, পুরো থার্মিট পদ্ধতির ব্যাপারটা কি ছিল, সেগুলো কি সব ক্লিয়ার? ওকে, শ্রেয়া বলছে একদম ক্লিয়ার, আসিফ বলছে দেখো টোটাল ক্লিয়ার, একদম একদম। চলো এবার চলো একটুখানি একটা জিনিস বলে দিই, যে এই থার্মিট পদ্ধতি তো শেখালাম, আসিফের একটা দেখো ডাউট ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা, চয়নাভ বলছে ইয়েস স্যারজি। আচ্ছা, ভেরি গুড। চলো এবার দেখো একটা কথা বলি। আসিফ দেখো একটা কথা বলেছিল, ওর একটা ডাউট ছিল, সেই ডাউটটা আমি একটুখানি একটা প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার করে দেবো। প্রশ্নটা কি আসে জানো তো? প্রশ্নটা আসে দেখবে, কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে যদি আমি বাইরে থেকে আয়রন দণ্ডকে ডোবাই, Fe দণ্ড, তাহলে কি পরিবর্তন তুমি চোখে দেখতে পাবে? দেখো তোমাদেরকে দেখো আমি কিন্তু শেখালাম যে কোনো একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী যদি তুমি দেখো ফলো করো, তাহলে সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো ওপরের দিকে অবস্থিত, তারা নিচের দিকে অবস্থিত ধাতুর যৌগ থেকে সেই ধাতুগুলোকে সেপারেট করে দিতে পারে। তার মানে আমি যদি দেখো একটুখানি আয়রন আর যদি একটুখানি কপারের দিকে ধ্যান দিই, তাহলে আমি কি দেখতে পাবো? আমি দেখো দেখতে পাচ্ছি আয়রনটা কোথায় আছে, এগুলো সব একটু মুছে দিই। আয়রনটা দেখো দেখতে পাচ্ছি আমি এখানে আছে, আর কপারটা কোথায় আছে? কপারটা দেখো আমি ঠিক দেখতে পাচ্ছি এই জায়গাটাতে রয়েছে, এই জায়গাটাতে দেখো দেখতে পাচ্ছি আমি কপারটা রয়েছে। যার ফলে দেখো কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারে যে আয়রনটা কিন্তু কপারের থেকে অনেকটা উপরে অবস্থিত। তাহলে দেখো তুমিও মানবে আমিও মানবো যে এই আয়রন বা জিঙ্ক জাতীয় যে ধাতুগুলো আছে তারা কপারের কোনো একটা যৌগ থেকে কপারকে প্রতিস্থাপিত করে দিতে সক্ষম। একদম ক্লিয়ার। তাহলে চলো একটুখানি বিষয়টা বোঝাই কি ধরনের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এই প্রশ্নটা দেখো এখানে আয়রনও দিতে পারে, এখানে আবার দেখো জিঙ্কও দিতে পারে, কিন্তু উত্তরটা দেখো একদম সেম হবে। কি উত্তর হবে? আমরা জানি যে আয়রন এবং জিঙ্ক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের থেকে উপরে অবস্থিত, সেই কারণে তারা কপারের যে কোনো যৌগ থেকে কপার প্রতিস্থাপনে সক্ষম। এইটুকু কথা তুমি লিখে দেবে। লিখে দিয়ে কি দেখিয়ে দেবে? দেখিয়ে দেবে কপার সালফেট প্লাস Fe ইকুয়াল টু ফেরাস সালফেট প্লাস কপার।
এবং এই বিক্রিয়ার ফলে তুমি দেখতে পাবে যে নিচের দিকে একদম যে বিকারটা দিয়ে তুমি দেখো বিক্রিয়াটা করছো তার নিচে ব্রাউন কালারের ধাতব কপার অধক্ষিপ্ত হয়ে যাবে। আচ্ছা চলো, উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুগুলোকে কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশন করা যায় না কেন? মৌ, এই প্রশ্নটা কিন্তু বড্ড আপসেট হলাম শুনে, তার কারণ এই প্রশ্নটা কিন্তু আমি দুবার করে এক্সপ্লেন করেছি, শুধু একবার নয়, একজন আরেকবার বলে দিয়েছিল, সেই কারণে আরেকবারও বুঝিয়ে দিয়েছিলাম ব্যাপারটা। একটু ক্লাসটাকে কিন্তু মন দিয়ে ফলো করতে হচ্ছে, ঠিক আছে, না হলে কিন্তু প্রবলেম হবে। চলো তাহলে আশা করছি দেখো ব্যাপারটা পুরোপুরি রূপে বুঝলাম যে কি করে দেখো সমস্ত জিনিসটা হলো। এবার চলো একটুখানি একটা নেক্সট জিনিস আলোচনা করে দিই, সেটা হচ্ছে দেখো কিন্তু তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণটা কি জিনিস? দেখো আমি তোমাদেরকে বললাম যে অত্যন্ত তড়িৎ ধনাত্মক ধাতুগুলোকে কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশিত করা যায় না, তাহলে কি তাদের কোনো ফিউচার নেই? তারা কি দেখো ঘুরে ফিরে বেড়াবে না? একদম বেড়াবে। কি করে জানো তো? তড়িৎ বিজারণ পদ্ধতি দ্বারা। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি, এই যে অ্যালুমিনিয়াম, সোডিয়াম বা ধরো পটাশিয়াম, এই যে ধাতুগুলো দেখো আছে, তাদেরকে কি করা হয় জানো? তাদের একটা গলিত মিশ্রণ তৈরি করা হয়। মাথায় রাখবে, গলিত বললাম, জলীয় বললাম না কিন্তু। এখান থেকেও একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। এদের একটা দেখো গলিত দ্রবণ তৈরি করা হয়, আর সেই গলিত দ্রবণটা দেখো তড়িৎ বিশ্লেষণ করা হয়ে থাকে। সেই গলিত দ্রবণটা তড়িৎ বিশ্লেষণ করে দেখো আমাদের ধাতুটাকে সেপারেশন করা হয়, আর এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু সেপারেশনের যে পদ্ধতি সেটাকেই কিন্তু দেখো বলা হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। যেমন ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ধরো একটা আকরিকের নাম বলি আমি, ক্যালসিয়াম ক্লোরাইড। এই ক্যালসিয়াম ক্লোরাইডকে যখন দেখো আমাদের বিয়োজিত করা হয় তখন এই ধরনের একটা দেখো পদার্থ তৈরি হয়, ক্যালসিয়াম 2+, আর দেখো তৈরি হয় 2Cl-। এবার তুমি দেখো বুঝতেই পারছো এই যে ক্যাটায়ন আছে, ক্যাটায়নটা কোন দিকে যাবে বলো তো? ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডের মধ্যে সেই ক্যাটায়নটা গিয়ে কি করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে দেখো ক্যাথোডে ধাতুটাকে দেখো সেপারেশন করে দেবে। এবার বুঝতে পারছো তো? তাহলে অ্যানোডের দিকে কে যাবে? অ্যানোডের দিকে দেখো অ্যানায়ন যাবে, আর অ্যানায়ন গিয়ে কি করবে? দেখো দুটো ইলেকট্রন বর্জন করে দুখানা দেখো Cl তৈরি করবে, আর দুটো Cl দেখো একত্রে মিশে ক্লোরিন গ্যাস হয়ে বেরিয়ে যাবে। এই দেখো হচ্ছে পুরো পদ্ধতি। পুরো ব্যাপারটা ক্লিয়ার? প্রশ্নটা কি আসে? ও বাবা, দেখো প্রত্যেকটা জায়গার মধ্যে একটা করে হিন্ট দিয়ে রাখি আমি, যে গলিত দ্রবণ কেন জলীয় দ্রবণ নয়। তার কারণ দেখো আমি যখন তোমাদেরকে ওই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার ক্লাস করিয়েছিলাম, আমি দেখো বলেছিলাম যে এই গলিত দ্রবণ আর জলীয় দ্রবণের মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা দেখো একটা জায়গায়, দাঁড়াও বলছি। দেখো পার্থক্যটা একটা জায়গায়। কি পার্থক্য বলো তো? যে জলীয় দ্রবণের মধ্যে এই যে ধাতব ক্যাটায়নসগুলো বাদ দিয়েও একটা ক্যাটায়ন থাকে। কি ক্যাটায়ন কেউ বলতে পারবে? জলীয় দ্রবণের মধ্যে ধাতব আয়নগুলোকে বাদ দিয়েও কি ক্যাটায়ন থাকে? আমি আগের দিন ক্লাসের মধ্যেই বলেছিলাম কি ক্যাটায়ন থাকে। জলীয় দ্রবণের মধ্যে একটা এক্সট্রা ক্যাটায়ন থাকে, সেটা কি? কে বলতে পারে দেখি? অয়ন টয়ন সব কোথায় গেল? অয়ন, স্নেহা, তারপর বাকি যারা যারা ছিল প্রত্যেকে বলো দেখি, এই জলীয় দ্রবণের মধ্যে ধাতব ক্যাটায়ন বাদ দিয়ে আর এক্সট্রা কি ক্যাটায়ন থাকে দেখি? স্বর্ণদীপ, প্রত্যেকে বলো। ভেরি গুড, ভেরি গুড। আসিফ বলেছে আই থিঙ্ক জলীয় দ্রবণের মধ্যে এক্সট্রা দেখো থাকে হচ্ছে H+, আর এই H+ দেখো থাকে ইন প্রেজেন্স অফ দ্য ধাতব ক্যাটায়ন। তার মানে দেখো আমাদের একটা যে জলীয় দ্রবণ আমি নিলাম তার মধ্যে ধরো Ca2+ও আছে আর H+ও আছে। দেখো তুমি একদম স্বীকার করতে বাধ্য যে এই সমস্ত যে ধাতুর ক্যাটায়নগুলো আছে তারা কিন্তু মারাত্মকভাবে তড়িৎ ধনাত্মক অ্যাজ কম্পেয়ার টু H+। তার কারণ H+ কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেকটা নিচে অবস্থিত। দেখো আমি কিন্তু দেখো নিজে থেকে বলছি না, তুমি দেখো নিজেই দেখতে পাবে যে এই সমস্ত ধাতুগুলোর থেকে কিন্তু H+ অনেক নিচে অবস্থিত, যার ফলে কিন্তু এই সমস্ত যে ধাতুগুলো আছে, এই যে ধাতুগুলো আছে এরা কিন্তু H+ এর থেকে অনেক বেশি তড়িৎ ধনাত্মক। আর যারা জানো তো একটু বেশি তড়িৎ ধনাত্মক হয় তারা তাদের ধনাত্মকতাটাকে নিয়ে একটু ইগো করে, একটু দেখো একটু অহংকার করে, যে আমি এত বেশি তড়িৎ ধনাত্মক, আমি কেন যাব ক্যাথোডের দিকে, তুই কম তড়িৎ ধনাত্মক, তুই যা। সেই কারণে কি করে জানো? যখনই H+টা প্রেজেন্ট থাকে সে ব্যাটা ঠেলে ঠুলে H+টাকে ক্যাথোডের দিকে পাঠায়, এবং ক্যাথোডে H+টা কি হাইড্রোজেন তৈরি করে, এবং দেখো আমাদের যে দেখো প্রয়োজনীয় ধাতু সেইটা কিন্তু আমরা আর পাই না। সেই কারণেই এখানে গলিত দ্রবণ ব্যবহার করা হয়, জলীয় দ্রবণ করা হয় না। বুঝলাম কি? পুরোপুরি রূপে ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আসছে না? এই বাকিটা একটু বলো তো।
বাকির একটুখানি বলে দাও দেখি পুরোপুরি রূপে বুঝলাম কিনা এই পুরো ব্যাপারটা। বাকির একটু তাড়াতাড়ি জানিয়ে দাও সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা। তাহলে আমি দেখো ওকে 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 সবাই দেখো বুঝতে পেরেছে, সাউন্ড আসছে। চলো তাহলে দেখো মোটামুটি এবার যেটা দেখো তোমাদেরকে শেখাতে হবে সেটা কি বলো তো, এই জিনিসটাও শিখিয়ে দিলাম পুরোটা তড়িৎ বিজারণের ব্যাপারটা। শত বিজারণের ব্যাপারটা একটুখানি জাস্ট তোমাদেরকে হিন্ট দিয়ে রাখছি, যে কপার আর লেড জাতীয় ধাতুগুলো করে সেখানে দেখো সালফাইড আকরিক ইউজ করা হয়, সালফাইডটা থেকে অক্সাইড ইউজ করা হয়, ঠিক আছে। এই অক্সাইডটা কোনো দেখো এক্সট্রা বিজারকের প্রয়োজন পড়ে না, ওই সালফাইড আকরিকটাই অক্সাইড আকরিকটাকে বিজারিত করে দেয়, আর এই প্রসেসটাকেই দেখো শত বিজারণ বলা হয়। তোমাদের সিলেবাসের মধ্যে অতটা নেই। এবার চলো একটুখানি আমরা নেক্সট টপিকগুলোর মধ্যে যাই, সেটা হচ্ছে ধাতুর ক্ষয়। ধাতুর ক্ষয় বিষয়টা কি? ধাতুর ক্ষয় জিনিসটা কিন্তু হচ্ছে ধাতুগুলো দেখো যদি বাইরে পড়ে থাকে অনেকক্ষণ ধরে, তাহলে কিন্তু দেখো ধাতুর মধ্যে একটা ক্ষয় চলে আসে, ঠিক আছে। এবার সেটা দেখো সমস্ত কিছুর ক্ষেত্রেই হতে পারে, কপারের ক্ষেত্রেও হতে পারে, জিঙ্কের ক্ষেত্রেও হতে পারে, আয়রনের ক্ষেত্রেও হতে পারে, বিভিন্ন ধাতুগুলো দেখো বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হয়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও হতে পারে। এবার কপারের যখন ক্ষয় হয় সেটার উপরে কিন্তু দেখো বেসিক কপার সালফেট বা বেসিক কপার কার্বনেটের একটা সবুজ বর্ণের পদক্ষেপ পড়ে। কি বর্ণের? সবুজ বর্ণের। কি কি বললাম? বেসিক কপার সালফেট আর বেসিক কপার কার্বনেট হলো। জিঙ্কের ক্ষেত্রে কি হয়? জিঙ্কের ক্ষেত্রে কিন্তু দেখো বেসিক কপার কার্বনেটের একটা সাদা বর্ণের আস্তরণ পড়ে, ঠিক আছে। আয়রনের ক্ষেত্রে কি হয়? আয়রনের ক্ষেত্রে তো দেখো দেখো অবশ্যই খুব ফেমাস মরিচা পড়ে। এই মরিচা ব্যাপারটা কি? মরিচা হচ্ছে দেখো শোধক ফেরিক অক্সাইড, Fe2O3.XH2 কে দেখো মরিচা বলা হয়ে থাকে, ঠিক আছে, যেটার কিন্তু দেখো নাম হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। পুরোপুরি রূপে ক্লিয়ার? এবার চলো ব্যাপারটা একটুখানি বলি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়? অ্যালুমিনিয়ামের উপরে দেখো একটা সাদা বর্ণের আস্তরণ পড়ে, যেটা কিন্তু হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে, এবার এখান থেকেও একটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সব এক এক করে আসছি। চলো একটু প্রশ্নগুলোকে বলি। মরিচার ব্যাপারটা একটুখানি তার আগে বলে দিই। মরিচার ক্ষেত্রে কি হয় দেখো, এটা দেখো অনেকটা বেশি করে ডিসকাস করতে হবে। মরিচাটা হচ্ছে দেখো শোধক ফেরিক অক্সাইড। এবার তোমার কাছে একটা দেখো বড় প্রশ্ন হচ্ছে, কোন ধরনের লোহার ক্ষেত্রে বেশি মরিচা পড়ে? বিশুদ্ধ লোহাতে না অবিশুদ্ধ লোহাতে? বিশুদ্ধ লোহাতে বেশি মরিচা পড়ে না অবিশুদ্ধ লোহাতে বেশি মরিচা পড়ে? প্রশ্নটার উত্তর কিন্তু খুব ইন্টারেস্টিংলি হচ্ছে অবিশুদ্ধ লোহাতে বেশি মরিচা পড়ে। কেন বলো তো? অবিশুদ্ধ লোহার মধ্যে কি কি থাকে জানো? অবিশুদ্ধ লোহার মধ্যে দেখো লোহা থাকে, তার সাথে কিন্তু দেখো অশুদ্ধি থাকে, আর মরিচা পড়ার জন্য যে দেখো উপাদানটা প্রয়োজন সেই উপাদানটাও দেখো থাকে। সেটা কি? সেটা হচ্ছে দেখো অক্সিজেন যুক্ত বায়ু। অক্সিজেন যুক্ত তুমি দেখো জলীয় বাষ্প বলতে পারো, অক্সিজেন যুক্ত জলীয় বাষ্প। এবার ব্যাপারটা হচ্ছে যে এই লোহা, তার মধ্যে থাকা অশুদ্ধি আর এই অক্সিজেন যুক্ত জলীয় বাষ্প তিনটে মিলে জানো তো একটা তড়িৎ কোষ সৃষ্টি করে। কি তৈরি করে? একটা দেখো তড়িৎ কোষ দেখো সৃষ্টি করে। আর সেই তড়িৎ কোষের মধ্যে কিন্তু দেখো তুমি মারাত্মকভাবে একটা জিনিস লক্ষ্য করতে পারবে, সেই তড়িৎ কোষগুলোর মধ্যে কিন্তু লোহাটা অ্যানোড রূপে ইউজ হয়, লোহাটা দেখবে দেখো অ্যানোড রূপে ইউজ হয়। এই যে অশুদ্ধিগুলো আছে সেই অশুদ্ধিগুলো দেখবে ক্যাথোড রূপে ইউজ হয়। আর এই যে দেখো অক্সিজেন যুক্ত জলীয় বাষ্প আছে সেটা কিন্তু দেখো তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ হয়। এবং এই যে ধরো তিন ধরনের পদার্থ দেখো আমাদের কাছে রয়েছে, তার ফলে কি হবে? তড়িৎ বিশ্লেষণ হবে, এবং সেই তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ রাসায়নিক প্রসেসের মাধ্যমেই কিন্তু মরিচা বিষয়টা পড়ে। তাহলে তোমাকে যদি কেউ এসে ঘুরিয়ে প্রশ্ন করে যে আচ্ছা অবিশুদ্ধ লোহাতেই কেন বেশি মরিচা পড়ে, আশা করছি দেখো এবার ব্যাপারটা তুমি একদম ভালো করে তাকে বুঝিয়ে দিতে পারছো, ঠিক আছে। চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট দেখো আছে কপারের ক্ষেত্রে। কপারেরটা দেখো প্রশ্নের মধ্যে আছে, সেখানেই ডিসকাস হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটুখানি বিষয়টাকে বলি। অ্যালুমিনিয়ামকে দেখো, অ্যালুমিনিয়ামের ওপরে এই যে অ্যালুমিনিয়াম যে ধাতুটা আছে সেটাকে যদি আমি দেখো দীর্ঘদিন ধরে বাতাসের মধ্যে ফেলে রাখি, আমি দেখো দেখতে পাবো তার উপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা সাদা বর্ণের আস্তরণ পড়ে গেছে। মানে ধরো এটা ধরো যদি অ্যালুমিনিয়াম হয়, তাহলে অ্যালুমিনিয়ামের ওপরে তুমি দেখতে পাবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে তো সাদা দেখানো যাবে না, আমি একটু লাল লাল দিয়ে দেখাচ্ছি, তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু সাদা, সাদা বর্ণের অ্যালুমিনিয়াম অক্সাইডের দেখবে একটা আস্তরণ পড়ে যায়। এবার যেই মাত্র দেখো আস্তরণ পড়ে গেল, খেয়াল রাখতে হবে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা আছে সেটা কিন্তু দেখো জলে অদ্রাব্য হয়, যার ফলে কি হয় জানো তো, এই জলে অদ্রাব্য অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে কিন্তু অ্যালুমিনিয়ামের ওপর থেকে আর সরানো যায় না।
এবং সেইটা অ্যালুমিনিয়ামকে এর পরবর্তী যে ক্ষয় থেকে রক্ষা করে। সেই কারণে অ্যালুমিনিয়ামকে দেখো বলা হয় নিজের ক্ষয় নিজেই সে প্রতিরোধ করতে পারে। কথাটা কি বোঝা গেল একদম, যে প্রথমেই একবার ক্ষয় হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড পড়ে গেল, যেই একবার পড়ে গেল তারপরে কিন্তু আর তাকে আর ক্ষয় করা সম্ভব নয়। কথাটা কি বোঝা গেল, যে অ্যালুমিনিয়ামকে কেন বলা হয় যে সে নিজের ক্ষয় নিজেই প্রতিরোধ করতে পারে, বা সেলফ ডিফেন্ডিং মেটাল দেখো বলা হয়ে থাকে অ্যালুমিনিয়ামকে। এই কারণেই কি বলা হয়, সেলফ ডিফেন্ডিং মেটাল দেখো বলা হয়ে থাকে। ব্যাপারটা পুরোপুরি রূপে ক্লিয়ার আমি আশা করব। চলো এবার একটুখানি জাস্ট ব্যাপারটা বলি, আর কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে দেখো, অ্যালুমিনিয়াম পাতে বা অ্যালুমিনিয়াম ফলকে মোড়া চাটনি বা আচার কি প্রশ্নটা দেবে অ্যালুমিনিয়াম ফলকে মোড়া বা অ্যালুমিনিয়াম পেপারে মোড়া চাটনি বা আচার খাওয়াটা উচিত নয় কেন? তার কারণটা কি জানো, এই যে দেখো চাটনি বা আচার যেগুলো দেখো তোমাদের কাছে থাকে, সেগুলোর ভেতরে থাকে দেখো জৈব অ্যাসিড। আর এই জৈব অ্যাসিডগুলো দেখো অ্যালুমিনিয়ামের সাথে কিন্তু বেশ ভালো করেই বিক্রিয়া করে ফেলে, এবং যখনই দেখো সেগুলো অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করছে, তারা কিন্তু এক ধরনের লবণ দেখো প্রস্তুত করে। সেই লবণগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, কখনো কখনো কিন্তু সেগুলো কার্সিনোজেনিকও বটে। এবার সেই কারণেই এই লবণগুলো থেকে নিজেদের শরীরকে বাঁচাতে হলে তোমাকে কি করতে হবে, এই অ্যালুমিনিয়ামে মোড়া চাটনি বা আচার খাওয়া থেকে দূরে থাকতে হবে। কথাটা পুরোপুরি রূপে বোঝা গেল। এবার চলো লাস্ট আমাদের ডিসকাশনের প্রশ্ন, সেটা হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ। এবারের মাধ্যমিকের জন্য কিন্তু একটা জ্যাকপট কোয়েশ্চেন। ক্যাথোডীয় সংরক্ষণ বিষয়টা কি? ক্যাথোডীয় সংরক্ষণ তুমি দেখো দেখতে পাবে যে কখনো কখনো জানো তো আমাদের যে সমুদ্রের তলার পাইপগুলো থাকে, মানে ধরো মাটির তলার পাইপ বা সমুদ্রের জাহাজের যে তলদেশ থাকে, সেগুলো কিন্তু দেখো অধিক পরিমাণে মরিচা পড়ে। তার কারণটা কি? তার কারণ দেখবে মাটির তলায় বা সমুদ্রের জলের মধ্যে Cl- আর SO4 2- বলে দুটো আয়ন থাকে। সেই Cl- আর SO4 2- আয়ন জানো তো যে মরিচা পড়ার হারটাকে অনেকটা বাড়িয়ে দেয়। প্রশ্নটা হচ্ছে কেন বাড়িয়ে দেয়? তার কারণ দেখো তুমি বুঝতেই পারলে যে মরিচা পড়ার জন্য বেসিক্যালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু অক্সিজেনযুক্ত জলীয় বাষ্প বা জল। এবার এই যে দেখো দুখানা যে আয়ন থাকে, সেই দুটো আয়ন কি করে জানো তো, সেই অক্সিজেনযুক্ত জলীয় বাষ্প বা জলের যে দেখো বিশ্লেষণ, যে দেখো আয়নে ভেঙে যাওয়ার যে প্রবণতা, সেটাকে অনেকটা বাড়িয়ে দেয়। এবার যখন তড়িৎ বিশ্লেষ্যটা বেশি বেশি করে আয়নে ভেঙে যাচ্ছে, তখন তো দেখো তড়িৎ বিশ্লেষণটা বেশি করেই হবে, আর যত তড়িৎ বিশ্লেষণ হবে তত তাড়াতাড়ি মরিচা পড়বে। সেই কারণে এই দুটো আয়ন কি করে, মরিচা পড়ার হারটাকে বাড়িয়ে দেয়। এবার কোনো কি উপায় রয়েছে ওই পাইপগুলোকে বাঁচানোর? হ্যাঁ রয়েছে। কি উপায়? দেখো সেই পাইপগুলোর সাথে, ধরো এটা হচ্ছে সেই পাইপটা, সেই পাইপটার সাথে একটা অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে ম্যাগনেসিয়াম ব্লককে যুক্ত করে রাখা হয়। কি ব্লক এটা? ম্যাগনেসিয়াম ব্লককে দেখো যুক্ত করে রাখা হয়। এবার ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হয় এখানে ম্যাগনেসিয়ামটা অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, আর লোহাটা ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। ম্যাগনেসিয়াম যেহেতু আয়রনের থেকে বেশি তড়িৎ ধনাত্মক, সেই কারণে ম্যাগনেসিয়ামটা দেখো এখানে অ্যানোড রূপে ইউজ হয়, আর আয়রনটা যেটা দেখো থাকে, সেই আয়রনটা কিন্তু দেখো ক্যাথোড রূপে ইউজ হয়। আর কি, ওই যে দেখো মাটির তলার জল থাকে বা সমুদ্রের যে জল থাকে, সেটা তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ হয়। এবার এখানে দেখতে পাচ্ছ যেহেতু ম্যাগনেসিয়ামটা অ্যানোড হিসাবে ইউজ হয়েছে, তাহলে বুঝতেই পারছো কিন্তু যে আয়রন কিন্তু দেখো দুটো ইলেকট্রন ছাড়বে না, তার আগেই কিন্তু দেখো ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছিঁড়ে Mg2+ কনভার্ট হয়ে যাবে। তার কারণ যে অ্যানোড রূপে ইউজ হবে সেই তো দেখো জারিত হবে, তাহলে অ্যানোড রূপে ইউজ হয় কে? ম্যাগনেসিয়াম। সেই কারণে ম্যাগনেসিয়াম দেখো জারিত হয়ে Mg2+ ইউজ হয়, মানে উৎপন্ন হয়। সেই কারণে কি হলো, আয়রন তো দেখো জারিত হলোই না। আর আয়রন যদি জারিত না হয় তাহলে কিভাবে মরিচা উৎপন্ন হবে গো? এই ধরনের কারণের জন্যই দেখো এখানে মরিচা পড়ছে না। এটাকে কি করা হলো না, আয়রনকে ক্যাথোড হিসাবে ইউজ করে ম্যাগনেসিয়ামকে অ্যানোড হিসাবে ইউজ করে এই আয়রন ক্যাথোডটাকে দেখো সংরক্ষিত করা হলো। সেই কারণে এই জিনিসটার নাম হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ। আর যে ম্যাগনেসিয়াম অ্যানোডটা দেখো ইউজ হলো, সে আয়রনটাকে বাঁচিয়ে নিজে দেখো ক্ষয়প্রাপ্ত হলো। সেই কারণে এই প্রসেসটাকে দেখো বলা হয় স্যাক্রিফাইজিং অ্যানোডিয়াল প্রসেস, যেখানে এই দেখো ম্যাগনেসিয়ামটা, সেটাকে দেখো বলা হয় স্যাক্রিফাইজিং অ্যানোড। আশা করছি পুরো ব্যাপারটা, এই জটিল কনসেপ্টটা তোমাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারলাম। ঠিক আছে,
আমাদের দেখো ডিসকাশন পার্ট মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল। একটুখানি জাস্ট আমাকে জানিয়ে দিচ্ছ স্যাক্রিফাইশিয়াল অ্যানোড, স্যার তার মানে কি বলা যায় NaCl এর জলীয় দ্রবণে ক্যাথোডে Na না তৈরি হয়ে H2 গ্যাস প্রডিউস হয়? আসিফ, আমি তোমাকে একটা কথা বলি, আগের দিন যখন আমি প্রশ্নটা করিয়েছিলাম, যখন তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়াটা করেছিলাম, আমি বারবার করে বলেছিলাম যে NaCl এর যখন তড়িৎ বিশ্লেষণটা করা হয় তখন কিন্তু NaCl এর গলিত দ্রবণ নেওয়া হয়, জলীয় দ্রবণ নেওয়া হয় না। আশা করছি ব্যাপারটা বুঝে গেছো। না যদি তুমি ব্যাপারটা ভুলে গিয়ে থাকো, একটুখানি গিয়ে রেকর্ডিংটা দেখে নাও, দেখবে আমি ওই জায়গাটার মধ্যে ওটাকে ব্রিফলি এক্সপ্লেন করেছি যে কেন সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণের করা হয় না, সোডিয়াম ক্লোরাইডে গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়, ঠিক এই কারণটার জন্য। ঠিক আছে, একদম আসিফ খুব ভালো প্রশ্ন করছে, খুব ভালো। টেস্ট পেপারে এই কোশ্চেনটা আছে, দেখো টেস্ট পেপারে দেওয়ার আগে আমি করিয়ে দিয়েছি। না, জলীয় দ্রবণে করা হবে না, জলীয় দ্রবণের করা হলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, আর যদি তুমি গলিত দ্রবণের করো তাহলে দেখবে তুমি সোডিয়াম মেটাল পাবে। ঠিক আছে, এগুলো সব ডিসকাস করে দেওয়া আছে গো, সব। চলো, এই যে ধাতুবিদ্যার আজকে যা ডিসকাস করে দিলাম, তুমি টেস্ট পেপার খুলে দেখো, এই ডিসকাশনের বাইরে কোনো প্রশ্ন তুমি পাবে না, পেলেও সেগুলো সব ছোটোখাটো কয়েকটা শর্ট কোয়েশ্চেন, যেগুলো সব করে দেওয়া যাবে। চলো দেখি এবার একটুখানি দেখে নিই কি ধরনের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন একটুখানি দিয়ে থাকে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, আমাদের MCQ কন্টেস্ট এক্ষুনি শুরু হবে, পার্টিসিপেট করছে কারা কারা একটুখানি দেখে নিই তো, ক্লাসের মধ্যে কারা কারা আছে, ক্লাসে কারা কারা আছে একটুখানি দেখে নিই। ওকে, ক্লাসে বেশ কয়েকজন আছে, তো চলো দেখি MCQটা একটু শুরু করা যাক। বলছে নিচের কোনটি অক্সাইড আকরিক, দেখি স্যার তাহলে জলীয় দ্রবণ বললে H2 হবে, একটু বলুন। অবশ্যই হবে, জলীয় দ্রবণ যদি তোমাকে বলে তাহলে হাইড্রোজেন গ্যাস হবে, আর যদি গলিত দ্রবণ বলে তাহলে সোডিয়াম মেটাল হবে। একদম ক্লিয়ার আছে আসিফ? চলো সবাই বলে দিচ্ছে বক্সাইড, কারণ একদম ঠিক বলেছে, বক্সাইডের সংকেতটা হচ্ছে দেখো Al2O3.2H2, একদম ক্লিয়ার। দেখি পরের প্রশ্ন কি বলেছে, গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি ব্যবহার করা হয়, দেখি বলো। বি, জিঙ্ক, একদম ভেরি গুড। চলো, জিঙ্কের মাধ্যমে কোনো একটা ধাতুকে প্রোটেকশনের নামই হচ্ছে গ্যালভানাইজেশন, তাহলে সবারই দেখো মোটামুটি একদম কারেক্ট অ্যান্সার। 3 নম্বরটা দেখি, কোনটি বক্সাইড আকরিকের সংকেত, দেখেছো বলেছিলাম না পরীক্ষায় আসে প্রশ্ন, দেখি কে বলতে পারে, দেখি। এই অনেকে বলছে কেন গো, বক্সাইড আকরিকের সংকেত কি বলেছিলাম, এগুলো কিন্তু একদম মানে আশাহত হওয়ার ব্যাপার। বক্সাইড আকরিকের সংকেত একদম শুরুতে বলেছিলাম, কি গো, এই দেখো চলো দেখো, বক্সাইড আকরিকের সংকেত কি বলেছিলাম, Al2O3.2H2O, তাহলে এগুলো কেন ভুল হবে এখন, অক্সাইড আকরিক একটা অ্যালুমিনিয়ামের। চলো নেক্সট প্রশ্নটা দেখি তো কি বলে দিয়েছে, 3টে হয়ে গেল, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, দেখো অপশন সি হবে। তারপরেরটা কি হবে দেখি, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত, দেখি বলো দেখি, রেড হিমাটাইটের সংকেত, সব প্রশ্ন করিয়ে দিয়েছি, বি, একদম ভেরি গুড। চলো নেক্সট, ক্যালামাইন যে ধাতুর আকরিক সেটি কি, দেখি উত্তর দাও, সব করানো প্রশ্ন। বলছে অনেকে, ভেরি গুড, দেখো জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন, একদম ভেরি গুড। চলো, গিপসাইড যে ধাতুর আকরিক করানো আছে, দেখি উত্তর দাও। ওকে, অয়ন দিয়ে দিয়েছে উত্তর, মৌ দিয়ে দিয়েছে, বি অ্যান্সার হচ্ছে। ইউরেনিয়ামের আকরিক পারবে না আশা করছি, ঠিক আছে, ইউরেনিয়ামের আকরিক হচ্ছে দেখো পিচ ব্লেন্ড, ঠিক আছে, জাস্ট দেখো বানানগুলো একটুখানি আলাদা আলাদা করে দেওয়া আছে, অ্যান্সারটা হচ্ছে পিচ ব্লেন্ড, ঠিক আছে। নেক্সট, ধাতু সংকর কি, দেখি বলো। অপশন সি, ভেরি গুড, সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ, একদম। পরেরটা দেখি, সর্বদাই অ্যামালগামের একটি উপাদান, দেখি কি বলে দেখি সবাই অ্যান্সার। অপশন ডি, একদম ভেরি গুড, পারদ। নেক্সট প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক, জার্মান সিলভারে সিলভার থাকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো এটা একটা কিন্তু মাধ্যমিক লেভেলের একটা প্র্যাঙ্ক, ঠিক আছে, যে দেখো জার্মান সিলভার বলে একটা দেখো কথা আমরা বলছি, বাট মাথায় রাখতে হবে এই জার্মান সিলভারের মধ্যে কিন্তু দেখো সিলভার থাকে 0%, ঠিক আছে, সিলভার
এটা কিন্তু একটা অনেক বড় প্র্যাঙ্ক, ঠিক আছে? তার কারণ হচ্ছে নামটা জার্মান সিলভার, কিন্তু সিলভার থাকে কিন্তু দেখো 0%, ঠিক আছে? একদম দেখো ক্লিয়ার, আশা করছি অপশন ডি অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এফির ওপরে অবস্থিত ধাতু, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে এই অ্যান্সারটা? আয়রনের ওপরে কোন ধাতুটা অবস্থিত? অপশন বি, ভেরি গুড, আয়রনের ওপরে কিন্তু দেখো জিঙ্ক অবস্থিত। পরেরটা দেখি, কোন দুটি ধাতু অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কে বলতে পারবে? দেখি যারা দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে অবস্থিত ছিল তারাই করতে পারবে। তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক, একদম ক্লিয়ার। ওকে, দেখি ওপরের দিকে থাকা ধাতুগুলির নিষ্কাশনের পদ্ধতি, কে বলতে পারবে? অপশন সি, ভেরি গুড, তড়িৎ বিজারণ পদ্ধতি। এতক্ষণ ধরে এক্সপ্লেন করে তাহলে বেশ ভালোই হলো বিষয়গুলো, সবাই সব পেরে যাচ্ছে। দেখি এটা কে বলতে পারে? অপশন এ, ভেরি গুড, কপার হতে পারে। আর যদি দেখো কখনো কখনো অপশানের মধ্যে দেখবে লেডও দিয়ে থাকতে পারে, ঠিক আছে? চলো এটাও দেখো তোমাদের পেরে যাওয়ার কথা। দেখি এটাও শিখিয়ে দিয়েছিলাম থার্মেট পদ্ধতি বলার সময়, যে কিভাবে বেশি বেশি পরিমাণ তাপমাত্রা তৈরি করা হচ্ছে। দেখি কে দিতে পারে অ্যান্সার, কে দিতে পারছে দেখি? অপশন বি, অয়ন দিয়ে দিয়েছে উত্তরটা। আচ্ছা এটা কোথায় করিয়েছিলাম একটুখানি দেখিয়ে দিই। দেখো থার্মেট পদ্ধতি যখন তোমাদের যখন শিখিয়েছিলাম যে কি জিনিস এই থার্মেট পদ্ধতিটা, তখন দেখবে এই ব্যাপারটা একটুখানি বলে দিয়েছিলাম। দেখি একটুখানি, এই দেখো দেখতে পাচ্ছ, ম্যাগনেসিয়াম ফিতা ইউজ করে বেরিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম ক্লোরেট আর ম্যাগনেসিয়ামের যে চূর্ণ আছে সেটার মধ্যে দেখো আগুন লাগিয়ে দেওয়া হয়। সমস্ত কিছু শিখিয়ে দেখা হয়েছে। চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে। ওকে, তাহলে দেখো আমাদের যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো ছিল সমস্ত কিছু দেখো ডান হয়ে গেছে। এবার আমরা দেখো একটু পরেরটায় যাই। হ্যাঁ, এটা দেখো একটা ভালো প্রশ্ন বলেছে, খোলা বাতাসে তামার তৈরি কোনো জিনিস রাখলে তার উপর কি বর্ণের ছোপ পড়ে এবং এর রাসায়নিক সংযুক্তিটা কি? উত্তরটা হচ্ছে কিন্তু দেখো সবুজ বর্ণের একটা ছোপ পড়ে। আর সেই সবুজ বর্ণের দেখো যে সংকেতটা, যেটা তোমাকে দেখো শিখিয়ে দিতে হবে তার রাসায়নিক সংযুক্তিটা, সেটা হচ্ছে দেখো CuCO3 ডট CuOH এর হোল টুয়াইস, যেটাকে কিন্তু দেখো বলা হয়ে থাকে বেসিক কপার কার্বনেট। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে কিন্তু দেখো বেসিক কপার সালফেট, সেটা হচ্ছে CuSO4 ডট 3CuOH এর হোল টুয়াইস। আশা করছি দেখো পুরোটা ক্লিয়ার আছে, ঠিক আছে? চলো পুরো জিনিসটা ডান। এগুলো কিসের জন্য হয় বলো তো? বায়ুমণ্ডলে অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, আর এটার ক্ষেত্রে সালফার ডাই অক্সাইড যদি থাকে তাহলে এই ধরনের আস্তরণগুলো দেখো পড়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, খনিজ আকরিক কাকে বলে? অবশ্যই দেখো শিখিয়ে দেওয়া হয়েছে যে ধাতুগুলো দেখো অনেক সময় পলি, বালি, কাদা বিভিন্নের সাথে মিশে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে অবস্থান করে, সেগুলোকে খনিজ বলে। আর যে সমস্ত খনিজ থেকে আকরিক দেখো ধাতুকে সহজে নিষ্কাশন করা যায় সেগুলোকে দেখো আকরিক বলা হয়ে থাকে। এগুলো অনেকবার করিয়ে দেওয়া হলো এক্ষুনি আগে, অনেক উদাহরণ সবকিছুই দেখো আশা করছি দিয়ে দিয়েছি। পারবো স্যার, একদম, আমিও জানি তুমি পারবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, মরিচা পড়া সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। দেখো তুমি জানো মরিচা পড়ার সময় দেখো অবিশুদ্ধ লোহাকে নেওয়া হয়, আর সেই অবিশুদ্ধ লোহাটা কিন্তু দেখো তোমার কি হিসাবে ইউজ হয় গো? অ্যানোড হিসাবে ইউজ হয়। আর সেই অবিশুদ্ধ লোহার মধ্যে থাকা যে দেখো অবিশুদ্ধিগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু ক্যাথোড হিসাবে ইউজ হয়। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ইউজ হয়? হয় দেখো অক্সিজেন যুক্ত জলীয় বাষ্প। এবার বিক্রিয়াটা কি ঘটে? বিক্রিয়াটা দেখো এইভাবে দেখানো হয় থাকে, ক্যাথোড আর অ্যানোড। আগে দেখো অ্যানোডটা একটুখানি দেখিয়ে দিই। অ্যানোড বিক্রিয়ার মধ্যে বেসিক্যালি কি হয়ে থাকে জানো তো? দেখো যে আয়রনটা থাকে সেই আয়রনটা কি করে? দুটো ইলেকট্রনকে ত্যাগ করে কিসে কনভার্ট হয়ে যায় বলো? Fe2+ কনভার্ট হয়ে যায়। এবার অ্যানোডের পরে দেখো যদি তোমাকে ক্যাথোড বলি, তাহলে ক্যাথোডের মধ্যে কি হয়? ক্যাথোডের মধ্যে দেখবে O2 প্লাস দেখো জল, সে কি করে দেখো দুটো ইলেকট্রনকে গ্রহণ করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যায়? 2OH- কনভার্ট হয়ে যায়। এবার দেখো যদি আমি একটা ওভারঅল বিক্রিয়া তোমাকে লিখে দিতে চাই, সেটাতে কি করবে দেখো যোগ করে দাও, Fe প্লাস O2 প্লাস দেখো H2O, সেখান থেকে কিন্তু দেখো Fe2+ আর 2OH- মিলে একসাথে তৈরি করে দেয় FeOH এর হোল টুয়াইস। একদম ক্লিয়ার আছে। এবার কি হয় জানো তো? এবার এই FeOH এর হোল টুয়াইস যেটা আছে না, এই FeOH এর হোল টুয়াইসটা কি করে? O2-র সাথে দেখো রিয়াকশন করে, রিয়াকশন করে কি তৈরি করবে? রিয়াকশন করে দেখো তৈরি করে Fe2O3।
Fe2O3 দেখো তৈরি করে, সেই কারণে দেখো দেখতেই পাচ্ছ এখানটা একটা তোমাকে 2 বসাতে হচ্ছে। তার কারণ দেখো আয়রন কতগুলো আছে, দুটো রয়েছে, সেই কারণে দেখো আমাকে দিতে কি হচ্ছে, Fe2 দিতে হচ্ছে। ঠিক আছে, এবার কি দেখো আর এর সাথে কি উৎপন্ন হবে ভালো করে একটু বুঝে দেখো তো। এই Fe2O3 যেটা দেখো তৈরি হলো তার সাথে দেখো জল তৈরি হবে। কত অণু জল তৈরি হবে, দেখো 2 অণু জল তৈরি হবে। কেন, আমাদের দেখো রাসায়নিক বিক্রিয়াটা লেখা জানতে হবে। এখান থেকে দেখো হাইড্রোজেন কটা আছে, দুটো দুটো চারটে, তাহলে এখানেও দেখো হাইড্রোজেন কটা আছে, দুটো দুটো চারটে। অক্সিজেন কতগুলো আছে, দেখো দুটো দুটো চারটে, আর এখানটায় কতগুলো রয়েছে, দেখো হাফ আছে, তার মানে দেখো একটা রয়েছে। এখানটা দেখো 3টে রয়েছে, এখানটা দেখো দুটো রয়েছে, তার মানে টোটাল মিলিয়ে দেখো 5টা রয়েছে। এদিকেও 5টা, ওদিকেও 5টা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। এবার কি হবে, এই Fe2O3 সেটা X মোল অফ H2O এর সাথে যুক্ত হয়ে গিয়ে তৈরি করবে দেখো Fe2O3 ডট XH2O। আর এই যে দেখো বিষয়টা তৈরি হলো, সেই জিনিসটারই নাম হচ্ছে কিন্তু দেখো মরিচা। পুরো ব্যাপারটা ক্লিয়ার আশা করব। আচ্ছা, একজন প্রশ্ন করছে আমাকে একটু বলে দিন যে জল কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়া সত্ত্বেও কি করে আয়ন তৈরি করে। দেখো এর জন্য কি করতে হবে, জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য অ্যাসিড যোগ করা হয় না, এগুলো দেখো আগের ক্লাসে কিন্তু ডিসকাস করে দেওয়া আছে, একবার অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলো এই ব্যাপারটা কি পুরোপুরি ক্লিয়ার। মরিচার রাসায়নিক বিক্রিয়া প্রত্যেকে জানিয়ে দিচ্ছ একবার। ওকে, স্নেহা বলছে পুরো ক্লিয়ার, অয়ন বলছে পুরো ক্লিয়ার। চলো আর কে বলছে দেখি, শ্রেয়া। ওকে চলো, লোহায় মরিচা প্রতিরোধের দুটি উপায়, লোহার ওপরে আলকাতরা লাগাও, রং করো, আর একটা কি গ্যালভানাইজ করে দাও, এই দুটো উপায় আছে। তাহলে একটা কি হতে পারে, রং আলকাতরা, আর 2 নম্বর কি হতে পারে বলো তো, গ্যালভানাইজেশন। দেখো একটা কথা মাথায় রাখবে, এই মরিচা পড়ার যে বিক্রিয়াগুলো আছে সেটা কিন্তু এইবারের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেখে নিই একটু। এটা হয়ে গেল। কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পাত প্রবেশ করালে কি হবে, পারবে কি পারবে না জানিয়ে দিচ্ছ, করিয়ে দিয়েছি অলরেডি, করিয়ে দিয়েছি। প্রত্যেকে একবার জানিয়ে দাও, আমি বিক্রিয়াটা শুধুমাত্র লিখে দিচ্ছি। কপার সালফেট আছে, লোহার পাত, ফেরাস সালফেট তৈরি হবে, তার সাথে দেখবে ব্রাউন কালারের ধাতব কপারটা অদক্ষিপ্ত হয়ে যাবে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। ওকে, জাহাজের মরিচা নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কি ব্যবহৃত হয়, উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম ব্লক। ক্যাথোডীয় সংরক্ষণ আর স্যাক্রিফাইসিং অ্যানোড শিখিয়ে দেওয়া হয়েছে কিন্তু পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার। অয়ন উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড। খনিজ আকরিকের মধ্যে পার্থক্য কি, পার্থক্যটা কি লিখবে, খনিজের সংজ্ঞা দিয়ে দেবে, আকরিকের সংজ্ঞা দিয়ে দেবে, হয়ে গেল। তারপরে তুমি কি বলে দিচ্ছ কিন্তু দেখো প্রথমে কাল একটা দেখো পয়েন্ট করে দিই। খনিজ লিখছি আর দেখো আকরিক লিখছি, হলো। প্রথমেই দেখো আমি যে পয়েন্টটা দেবো সেটা হচ্ছে কিন্তু দেখো সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে দেখো আমি কি করে দেবো, খনিজের সংজ্ঞাটা দিয়ে দেবো, যেটা কিন্তু এখন প্রত্যেকে জেনে গেছো। তারপরে আমরা কি করব, আকরিকের সংজ্ঞাটা দিয়ে দেবো, হয়ে গেল। তাহলে প্রথমে সংজ্ঞাটা দুটো দিয়ে দিলাম, সংজ্ঞার সাথেই কিন্তু দেখো আমি একটা করে উদাহরণ দিয়ে দেবো। এটারও একটা উদাহরণ দিয়ে দিলাম, এটারও একটা দেখো উদাহরণ দিয়ে দিলাম। যে আয়রন পাইরাইটিস যেটা আছে FeS2, সেটা হচ্ছে আয়রনের একটা খনিজ, কিন্তু সেটা কোনো আকরিক নয়। আবার দেখো যেটা Fe2O3 যেটা দেখো রয়েছে রেড হিমাটাইট, সেটা কিন্তু আয়রনের খনিজও আবার আকরিকও। ওকে, নেক্সট 2 নম্বর দেখো যেটা দেব সেটা হচ্ছে সব খনিজ আকরিক নয়, কিন্তু সব আকরিকই খনিজ, একদম ক্লিয়ার আছে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, বিশুদ্ধ ধাতুর তুলনায় ধাতু সংকর ব্যবহারের সুবিধাগুলি লেখো। দেখি বলি একটু তাহলে। 1 নম্বর কি হতে পারে, ক্ষয় প্রতিরোধী। ধাতু সংকরগুলো কিন্তু দেখো ধাতুর তুলনায় অধিক পরিমাণ ক্ষয় প্রতিরোধী হয়ে থাকে। যেমন ধরো তুমি যদি আয়রনকে রাখো, সেই আয়রনের দেখো তোমার যতটা না ক্ষয় হবে, আয়রনে যদি তুমি কোনো একটা সংকর ধাতু রেখে দাও, যেমন ধরো তোমাকে আমি বললাম স্টিল, সেই স্টিলের মধ্যে কি থাকে, আয়রনের কার্বনের বিভিন্ন পরিমাণের উপর ভিত্তি করে স্টিল দেখো 3 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, এই বিভিন্ন ধরনের স্টিলের কথা দেখো তোমাকে এখান থেকে তুমি বুঝে নিতে পারছো যে স্টিলগুলো কিন্তু দেখো ক্ষয় প্রতিরোধী হয়। 2 নম্বর দেখো যেটা হতে পারে সেটা হচ্ছে কিন্তু দেখো কাঠিন্য এবং নমনীয়তা।
সংকর ধাতুর যে দেখো কাঠিন্য এবং নমনীয়তা সেটা কিন্তু দেখো আমি খুব সহজে বাড়াতে বা কমাতে পারছি, এটা একটা সুবিধা হতে পারে। 3 নম্বর দেখো যেটা হতে পারে সেটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে। দেখো যে বিভিন্ন ধাতুগুলো হয়, যেমন ধরো তোমার হতে পারে আমি সোনার কথা বলছি, সোনাকে কিন্তু দেখো তুমি খুব সহজে দেখো তুমি গয়না বানানোর কাজে ইউজ করতে পারবে না, কিন্তু যদি তার সাথে তুমি একটুখানি খাদ মিশিয়ে দাও, যদি বলতে পারো তুমি একটু সংকর ধাতু প্রস্তুত করে দাও, তাহলে কিন্তু তুমি খুব সহজে সেটা দিয়ে গয়না বানাতে পারছো। ঠিক আছে, এগুলো দেখো রেসপেক্টে বলা হয়ে থাকে। আর দেখো কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে চলো, ধাতুবিদ্যা সংক্রান্ত যা ছিল, বিশ্বাস করো যা ছিল সমস্ত কিছুকে তোমাদের সামনে ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, ক্লাসটা দেখো মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। একটা জিনিস জাস্ট আমি একটু দেখতে চাই, এখানে আমি কোনো জিঙ্কের প্রশ্ন পেলাম না। জিঙ্কের প্রশ্নটা জাস্ট একটুখানি যদি আসতো কিভাবে লিখতে একটু বলে দিই। যদি দেখো তোমাকে বলতো জিঙ্কের কি আস্তরণ পড়ে, মানে জিঙ্কের ওপরে দেখো কি ধরনের আস্তরণ পড়ে, তুমি দেখো বলে দিতে পারতে জিঙ্ক কার্বনেট বা যে জিঙ্ক সালফেট আছে, তুমি দেখো কার্বনেট না বলে সালফেট দেখো লিখতে পারতে, ZnSO4 ডট দেখো তোমাকে লিখতে হতো 2 ZnOH হোল টুয়াইস। ঠিক আছে, এই দেখো জিঙ্কের ক্ষেত্রে যদি আসতো এমনি লিখে দিতে, কপারের ক্ষেত্রে সমস্ত কিছু লিখে দিয়েছি। তো দেখো মোটামুটি যে ধাতুর ক্ষয় রিলেটেড যা যা দেখো তোমাদের কাছে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সব কিন্তু দেখো ডিসকাস করা হয়ে গেছে। যদি দেখো তোমাকে কার্বনেট আকরিকে মানে জিঙ্কের কার্বনেটের কথা বলতো, তাহলে তুমি দেখো জিঙ্ক ZnCO3 ডট হচ্ছে তোমার লিখে দিতে পারতে 2 ZnOH হোল টুয়াইস। এই সমস্ত কিছু দেখো তুমি খুব সহজে লিখে দিতে পারছো। ঠিক আছে, সংকেতগুলো লেখা দেখো এমন কোনো কঠিন কথা নয়। আরেকটা কথা দেখো একটু বলে রাখি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে দেখো প্রশ্নটা ছিল যে অ্যালুমিনিয়ামকে কেন দেখো বলা হয় সেলফ ডিফেন্ডিং মেটাল, সেটাও কিন্তু দেখো পরীক্ষার জন্য মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। সেখানে তোমাকে ওই Al2O3 কথাটা কিন্তু অবশ্যই রেসপেক্টে উল্লেখ করতে হবে। ঠিক আছে, চলো মোটামুটি দেখো আমাদের ডিসকাশন পুরো শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি একটুখানি চ্যাট সেকশনটা দেখে নিই। আচ্ছা, আর তার আগে একটুখানি বলি যে আজকের যে ডিসকাশনটা হলো সমস্ত কিছু কি প্রত্যেকে শুনলে? সব কিছু কি ক্লিয়ার হলো? একবার তাড়াতাড়িভাবে জানিয়ে দিচ্ছ আমাকে যে সব কিছু কি ক্লিয়ার হয়ে গেছে? তাহলে প্রত্যেকে একবার জানিয়ে দাও। ওকে, মৌ বলছে আজকে ক্লিয়ার হয়ে গেছে, শুনে খুব খুশি হলাম। স্যার আজকে লেট হয়ে গেছে। অয়ন কি করছিল বাড়িতে, লেট হয়ে গেল? স্যার দারুণ ছিল আজকের ক্লাসটা, শ্রেয়া বলছে থ্যাংক ইউ সো মাচ। স্যার আজকে খুব ভালো লাগলো। আচ্ছা, মৌ আজকে দেখো মৌয়ের আজকে বুঝতে কোনো অসুবিধা হয়নি, মৌয়ের মনে আজকে নেট কানেকশানটা ঠিকঠাক ছিল, তাই জন্য সমস্তটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করে নিতে পেরেছে। ক্লাসটা ঝাক্কাস ছিল, ওরে বাবা। চলো, আমি দেখো তোমাদের কমেন্টগুলো দেখি ইউটিউবে, তোমরা কেউ কেউ কমেন্ট করো ভিডিওর মধ্যে, সেগুলো আমি দেখতে পাই। আগের দিন আমি দেখছিলাম অয়ন কমেন্ট করেছে, স্নেহা কমেন্ট করেছে, সেগুলো সব দেখা যায়। প্রকাশ বলছে স্যার ক্লিয়ার। ওকে, প্রত্যেককে দেখো আমি একটাই কথা বলবো, কোনো ধরনের ডাউট যদি থাকতেই পারে সেগুলো সব ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করে নিচ্ছি। তার পাশাপাশি দেখো আমাদেরকে যে পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা আছে সেটা কিন্তু মারাত্মকভাবে চালিয়ে যেতে হবে। একটা ব্যাপার দেখো অবশ্যই শেয়ার করাটা ভালো, যে যত বেশি শর্ট কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করতে থাকবে, মানে ধরো আমাদের এই উচ্চ মাধ্যমিক বলো যা মাধ্যমিক বলো, এখন শর্ট কোয়েশ্চেনের যে প্যাটার্নটা দেখো করে দিয়েছে, সেই প্যাটার্নটা দেখো যদি কেউ একটু ঠিক করে ফলো করো, আর তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে দেখো 36 নম্বরের শর্ট কোয়েশ্চেন এসে থাকে, সেই 36-এর মধ্যে যে 36 পেয়ে যাবে, টু বি ভেরি অনেস্ট বিশ্বাস করো, যদি তার প্রিপারেশান দেখো শর্ট কোয়েশ্চেনে নাম্বার পাচ্ছে মানে এমনিই তার প্রিপারেশান ভালো। ঠিক আছে, তার মানে যে দেখো 36 মার্কসের মধ্যে 36 পেয়ে যাচ্ছে, সে কিন্তু দেখো খুব সহজে 90+ স্কোর করার জন্য এলিজেবল থাকছে। ঠিক আছে, আর যে কিন্তু দেখো শর্ট কোয়েশ্চেনে কিন্তু খুব একটা ভুল করে বসবে, সে কিন্তু দেখো এই 90+-এর যে দেখো স্কোরটা আছে সেইটাকে অ্যাচিভ করতে পারবে না। বুঝতে পারলাম তো? এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে একটুখানি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আরেকটা দেখো বিষয় বলা উচিত, সেটা হচ্ছে যখন তোমরা দেখো ফিজিক্যাল সায়েন্সের পেপারটাকে অ্যাপিয়ার করতে যাবে, সেখানে অবশ্যই মাথায় রাখবে যে আমাদেরকে কিন্তু যে বড় কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে আগে খুব তাড়াতাড়ি করে নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তুমি শর্ট কোয়েশ্চেন করো, সেটা তোমার তুমি আস্তে আস্তে করো। দেখো কারণটা কি বলো তো, ধরো তোমার শেষে 8 ঘন্টা বাকি আছে, সেখানে তুমি বড় কোয়েশ্চেন লেখার সময় যতটা ঘাবড়ে যাবে এবং যতটা ধরো ভুলভাল লিখে ফেলবে, তুমি শর্ট কোয়েশ্চেন লেখার সময় কিন্তু ওইভাবে ঘাবড়ে যাবে না, তুমি কিন্তু তাড়াতাড়ি করে লিখে নিতে পারবে। তাহলে আমি আশা করব দেখো সমস্ত কিছু তোমাদের কিন্তু ক্লিয়ার আছে, সব কিছু দেখো তোমাদের রেডি। তো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করা উচিত, আর কিছু দেখো নেই তেমন ডিসকাস করার। তাহলে কি করব, ক্লাস একদম পুরো ডান তাহলে? ওকে,
দেখো জিঙ্কের যে সংকেতটা লিখেছিলাম, অনেকে দেখো বলতে পারে জিঙ্কের সংকেতটা আগে হয়তো নিয়ে, আমি আরেকবার তাহলে লিখেও দিচ্ছি। জিঙ্কের সংকেতটা যেটা দেখো ক্ষারীয় জিঙ্ক কার্বনেটের যে দেখো যে সংকেতটা ছিল, এটা দেখো অবশ্যই জেনে রেখো প্রত্যেকে। এই পুরো ব্যাপারটা দেখো পড়ে নিলে আমি আশা করবো ধাতুবিদ্যা থেকে সমস্ত কিছু দেখো ডান হয়ে গেল। এবার আর কিছু দেখো তেমন বলার মতো নেই। তাহলে চলো আজকের ক্লাসটা এখান অবধি থাকলো। এই ক্লাসটাকে দেখো যদি কেউ ভালো করে ঠিকমতো ফলো করে থাকো তাহলে আশা করবো দেখো সমস্ত কনসেপ্টসগুলো তার ক্লিয়ার হয়ে যাবে, আর ধাতুবিদ্যা থেকে দেখো তার কোনো ফিয়ার থাকবে না। এই বলেই দেখো আজকের ক্লাসটা আমি শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো বাড়িতে, এবং সর্বদা মনে রেখো ইটস নট ওভার আনটিল ইউ উইন। দেখা হচ্ছে পরের লাইভ ক্লাসে একটা খুব ইন্টারেস্টিং এবং মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে। টপিকটাকে কেউ গেস করতে পারবে? পরের দিনের ক্লাসের মধ্যে কি টপিক পড়ানো হবে একটু কেউ গেস করতে পারবে? জাস্ট আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আমাদের ক্লাস আছে স্যাটারডে, তাহলে স্যাটারডে সাসপেন্স কি ক্লাস হচ্ছে কেউ কি জাগে একটুখানি দেখি কেউ গেস করতে পারে কিনা যে আমরা কি টপিক নিয়ে আসবো স্যাটারডেতে। স্যাটারডে সাসপেন্স বলে একটা জিনিস, অর্গানিক কেমিস্ট্রি। ও হো, ভোট একদম হেভি জোর পড়ছে। তোমরা যেটাতে বেশি ভোট দেবে সেটাই নিয়ে আসবো। মারাত্মক ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা। দেখো তিনটে জিনিস আমাদের বাকি আছে, অজৈব রসায়ন বাকি আছে, জৈব রসায়ন বাকি আছে, রাসায়নিক গণনা বাকি আছে। তোমরা কি চাও স্যাটারডেতে কি নিয়ে আসতে চাও দেখি? প্রত্যেকের একটু ভোটটা দেখি কার দিকে আছে। আচ্ছা, সবার একদম অর্গানিক কেমিস্ট্রির দিকে ভোট আছে। তো চলো আজকেই দেখো আমি ঘোষণা করে রাখছি, স্যাটারডে আমাদের টপিক যেটা হবে সেটা হবে অর্গানিক কেমিস্ট্রি, বা দেখো দ্য মোস্ট অ্যাওয়েটেড জৈব রসায়ন। ঠিক আছে, যেখান থেকে কিন্তু দেখো আমাদের মাধ্যমিক পরীক্ষাতে 8 মার্কস আসতে চলেছে, 8 নাম্বার। এবং যেই চ্যাপ্টারটা কিন্তু পড়তে অনেকের প্রচণ্ড সমস্যা হয়, আবার অনেকে সেই জৈব রসায়নে মারাত্মকভাবে দক্ষ হয়। তো চলো আজকের মতো ক্লাসটাকে এখানেই দেখো এন্ড করে, প্রত্যেককে দেখো তোমাদের মোটিভেট করে একটুখানি বেশ ভালো তোমাদের বলে রাখছি, মাধ্যমিকে কিন্তু 100 পেতে হবে। ঠিক আছে, পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। চলো পড়তে দেখো বাড়িতে, মাই ফেভারিট চ্যাপ্টার। ওকে, ভেরি গুড। চলো দেখা হচ্ছে পরের দিন। আজকের মতো ক্লাসটা এতটাই থাকলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।